নমস্কার। আমার আওয়াজ শোনা নমস্কার যাচ্ছে স্যার। তো? নমস্কার। সবাইকে নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। চলুন আমরা এই সেশনের যে কেপি অ্যাস্ট্রোলজি ব্যাচ, সেই কেপি অ্যাস্ট্রোলজি ব্যাচের এই যে কোর্সের যে জার্নি আজ থেকে আমরা শুরু করলাম। দেখুন, আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যিনি বৈদিক জ্যোতিষ বা যেটাকে পরাশরী জ্যোতিষ সেটা জানেন। আবার কেউ কেউ আছেন তারা একদম নবিশ, মানে জ্যোতিষের কোনো ধারণা এখনো পর্যন্ত সেইভাবে নেই। তবে এটা ঠিক, আপনারা যারাই আছেন এখানে সবাই কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি আগ্রহী, আপনাদের সবার ইন্টারেস্ট আছে। আমরা এই কোর্সে একদম শুরু থেকে বেসিক লেভেল থেকে কথাবার্তা শুরু করব এবং জ্যোতিষের গোড়ার কথা থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে যাব। যাদের জ্যোতিষ সম্পর্কে ধারণা আছে বা যাদের কেপি অ্যাস্ট্রোলজির নলেজ আছে তাদের হয়তো প্রথমে 3-4টে ক্লাস যেটা হবে, 3-4টে ক্লাস হবে, একটু একঘেয়ে লাগতেও পারে, কারণ আপনারা যারা রাশি, ভাব, গ্রহ এইসব বিষয়গুলো জানেন, আমি সেই একই কথা বলবো। যারা নতুন তাদের জন্য তো, কিন্তু সবাই এখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু নতুন পাবেন। তার পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে আমরা যখন কন্টেন্টে মানে টেকনিক্স বা রুলে চলে যাব তখন ব্যাপারটাই অন্যরকম হবে। যাই হোক, আমাদের প্রত্যেকজনকে আমি অনুরোধ করব, একদম একদম প্রথমের কথা বলে রাখি, আপনারা কিন্তু চেষ্টা করবেন লাইভ ক্লাস অ্যাটেন্ড করার, মানে লাইভ ক্লাসে থাকার, এবং ক্লাসের রেকর্ডিংটা আমি প্রতিদিনই দিয়ে দেব। ক্লাস যখন চলবে, আপনারা যারা কোর্সে আছেন, আমাদের ক্লাসের শুরুতে, প্রতিটা ক্লাসের শুরুতে পূর্ববর্তী যে ঘটনা বা যে ক্লাসগুলো বা যে ইভেন্ট হয়েছে তার ডাউট ক্লিয়ারিং হবে। অর্থাৎ আপনাদের যদি কোনো পুরনো প্রশ্ন থাকে, যে কোনো ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগের প্রশ্নগুলো করবেন। যদি কোনো কারো ডাউটস থাকে সেগুলো ক্লিয়ার করে আবার সেদিনের কন্টেন্ট শুরু করব। কিন্তু কোনো একটা দিনের কন্টেন্ট শেষ হয়ে যাবার পর ক্লাসের শেষে সেই দিনের ক্লাসের যে বিষয় আছে সেই বিষয়ের উপরই প্রশ্ন করবেন। পূর্ববর্তী ক্লাসের প্রশ্ন ক্লাসের শেষে করবেন না, তাতে কি হবে, আপনাদেরই সমস্যা হবে। কোনো একটা পার্টিকুলার কন্টেন্টের উপর আমাদের আলাপ আলোচনা হলো, সেই কন্টেন্টের উপর আলাপ আলোচনা হওয়ার পর আপনারা যখন ক্লাসটা এন্ড করব সেই বিষয়টাকেই আমরা মাথায় নিয়ে যাব। যদি কারো প্রশ্ন থাকে তিনি অবশ্যই প্রথমেই করে নেবেন, এটা আমার সকলকে অনুরোধ রইল। ক্লাস চলাকালীন আপনারা সবাই নিজেদের মিউট রাখবেন, প্লিজ। মিউট রাখবেন মানে আপনারা মিউট করে রাখবেন এবং ক্লাসটা সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু অনলাইন মাধ্যমে ক্লাস হচ্ছে, তাই আমাদের বাড়িতে কার কি কথা হচ্ছে বা কোথাও কি আওয়াজ হচ্ছে, আপনার যদি আনমিউট থাকে সেই আওয়াজগুলো আসতে থাকবে, অন্যদের ডিস্টার্ব হবে, তাই সবাই মিউট রাখবেন। যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় নিজেরটা আনমিউট করে প্রশ্ন করবেন এবং তারপরে আবার মিউট করে দেবেন। এগুলো কতগুলো একদম প্রাথমিক বা প্রারম্ভিক কথা আমি বলে রাখলাম। যখন কোনো কন্টেন্ট হবে, আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন আসে, সরাসরি সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করবেন না, ধরে রাখবেন প্রশ্নটা বা লিখে রাখবেন। যখন আমার কোনো একটা বিষয় বলে ফেলা হবে তখন প্রশ্নটা করবেন, কারণ না হলে আলাপ আলোচনায় চলে গেলে মূল কন্টেন্ট গুলো হবে না। এগুলো কতগুলো প্রাথমিক কথা আমি বলে দিলাম, আপনারা এগুলো মেনটেন করবেন। এবারে যে বিষয়টায় আসি সেটা হচ্ছে আমরা কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ এর ওপর চর্চা করতে বসেছি, ক্লাস করতে বসেছি। দেখুন, আপনারা সবাই জানেন কম বেশি যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটাকে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন জ্ঞান বা ভারতবর্ষের প্রাচীন সমস্ত যে জ্ঞানের ভান্ডার, যাকে আমরা বলতাম বেদ, সেই বেদের কথার অর্থই হলো জ্ঞান। বেদের 4টে ভাগ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। প্রত্যেকটা বেদের 6টা করে অঙ্গ। যেমন আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ আছে, মাথা আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, তা প্রত্যেকটা বেদের 6টা করে অঙ্গ। সেই অঙ্গের মধ্যে কাব্য আছে, দর্শন আছে, তার মধ্যে একটা অঙ্গ 6 limbs অফ বেদাস, তার মধ্যে ওয়ান অফ দ্য লিম্স, তা হলো জ্যোতিষ। ওই জন্যে সংস্কৃতে বলে জ্যোতিষাং বেদানাং চক্ষু, মানে জ্যোতিষকে বলা হয় বেদের আঁখ। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, সাবজেক্টটা খুব মানে খুব ইম্পর্টেন্ট।
যেমন আমাদের শরীরে চোখ খুব ইম্পর্টেন্ট, তেমনি শাস্ত্রে জ্যোতিষ খুব ইম্পর্টেন্ট। এবারে আমি আপনাদের কতগুলো কথা বলে রাখি। দেখবেন কেউ কেউ আছে জ্যোতিষের খুব ইন্টারেস্টেড, জ্যোতিষের পড়াশোনা করে। কেউ কেউ আছে জ্যোতিষ নিয়ে চর্চা করে, চর্চা করতে ভালোবাসে, জ্যোতিষের বই পড়তে ভালোবাসে, জ্যোতিষ সম্পর্কীয় বিষয় নিয়ে কেউ কেউ খুব ভালোবাসে। আবার কেউ কেউ এই সাবজেক্টটাকে ঘৃণা করে, গালাগাল দেয়। অনেক লোক আছে। তো কে ঘৃণা করে কে গালাগাল দেয় তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের ভালো লাগে তাই আমরা পড়ি, আমরা ভালো লাগে তাই শিখি, এবং অবশ্যই এর যে নির্যাস আছে সেখান থেকে আমরা ভালো কিছু পাই। বিশ্ব সংসার, জগৎ সংসার হাজার হাজার বছর ধরে তারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে যে জ্যোতিষের মধ্যে অনেক ভালো জিনিস আছে, এবং তা কিন্তু আমাদের খুব কল্যাণকর। প্রাচীন যে জ্যোতিষ, সেই প্রাচীন জ্যোতিষ সবচাইতে প্রাচীন আমাদের ভারতবর্ষের সিভিলাইজেশন, এবং সবচাইতে প্রাচীন কাল থেকে কিন্তু ভারতবর্ষেই জ্যোতিষ চর্চা শুরু হয়েছিল। এ নিয়ে কোনো প্রশ্ন নেই, ভারতবর্ষই সমস্ত বিশ্ব সংসারকে জ্যোতিষ শিখিয়েছিল। দেখুন, আমাদের ভারতবর্ষের প্রাচীনকালে আপনারা সবাই জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় রাজ্য ছিল। সেই রাজ্যে রাজারা রাজত্ব করত, এবং সেই রাজ্যের যে বন জঙ্গল ছিল সেই বনে বিভিন্ন ঋষিদের আশ্রম ছিল, এবং এক একজন মহৎ মহৎ ঋষি এক একটা আশ্রমে তিনি তার শিষ্যবর্গদেরকে নিয়ে কি করতেন, তাদেরকে যেটাকে বলে গুরুকুল, সেই গুরুকুলে তাদের শিক্ষা ব্যবস্থা ছিল। তো যখনই কোনো একটা গুরুকুলে যদি শিক্ষা বা শিক্ষার ধারা প্রবাহিত হয়, সেখানে যদি বেদ পাঠ হয়, বেদভ্যাস হয়, সেখানে জ্যোতিষের অভ্যাস হতোই, কারণ জ্যোতিষ তো বেদের একটা পাঠ। তাই ভারতবর্ষের সমস্ত যে ঋষি মহর্ষিদের আশ্রমগুলো ছিল সব জায়গাতেই কিন্তু জ্যোতিষ চর্চা হতো। কিন্তু এখনের মতো তখন কিন্তু এত এই মাধ্যম এত ছিল না যে সবাই সবকিছু এদের গল্প ওরা জেনে যাবে, সেটা খুব কঠিন ছিল। তাই প্রত্যেকটা ঋষিদের আশ্রমে তিনি তার শিষ্যবর্গদেরকে নিয়ে তিনি আলাদা আলাদা অবজারভেশন করতেন, আলাদা আলাদা রিসার্চ করতেন, এবং তার রিসার্চের ফল তারা কিন্তু নিজেদেরকে ক্রমশ ক্রমশ তারা কি করতেন সেটাকে নিজেদের মধ্যে তা ক্রমশ সমৃদ্ধ হতেন। এবং প্রতিটা জায়গায় আলাদা আলাদা রিসার্চ ছিল, বুঝবেন বিষয়টা। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রিসার্চ হতো। সেই রিসার্চের আলাদা আলাদা রিসার্চ তাদের তখন তো লেখালেখির গল্প ছিল না, সবটাই তো শ্রুতি ছিল। তবুও কিন্তু সবটা কি হতো, তাদের মধ্যেই সংগৃহীত হতো এবং সমৃদ্ধ হতো। প্রথম মহারিষি পরাশর তিনি কি করলেন, তিনি গোটা ভারতবর্ষের সমস্ত ঋষিদের আশ্রমগুলোয় তার যাওয়া সহজ ছিল। তিনি ভীষণ জ্ঞানী ছিলেন এবং তার একটা ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড ছিল। তা তিনি বিভিন্ন ঋষিদের আশ্রমে গিয়ে প্রথম তারা যা যা রিসার্চ করেছে সবটা তিনি অধ্যয়ন করলেন, যাকে বলে একদম মিল্ক করা, সবটাকে গ্রহণ করা। এবং তিনি সমস্ত ঋষিদের আশ্রমের বিভিন্ন জায়গায় যা যা রিসার্চ হয়েছে সেটাকে একটা জায়গায় মিল্ক করলেন। এবং পরবর্তীকালে আমরা বলি যে তিনি প্রথম জ্যোতিষ এই যে শাস্ত্রটাকে সবচাইতে বেশি সংঘবদ্ধ করেছিলেন, একটা ফ্রেমে এনেছিলেন, ফ্রেমিং করেছিলেন বা মিল্ক করেছিলেন। তাই পরবর্তী পর্যায়ে তাঁরই রচিত বৃহৎ পরাশরা হোরাসারা যেটা আছে, সেটাই হচ্ছে আমাদের বৈদিক বা ভারতীয় জ্যোতিষের সবচাইতে সমৃদ্ধ বই। এবং আপনারা জানেন যে জ্যোতিষে এটা বাস্তব সত্য, বহু মত, বহু রকমের অবজারভেশন আছে। ব্যাপারটা এইরকম, ধরুন কেউ দিল্লিতে বসে সূর্যোদয় দেখছে সকালবেলা 6:30টার সময়, সেই লোক আবার আরো একটি লোক তিনি কলকাতায় বসে সূর্যোদয় দেখছেন 6টার সময়। আরো একটা লোক সূর্যোদয় দেখছেন হয়তো ধরুন মায়ানমার বা বার্মাতে বসে 5:30টার সময়। আবার আরো একটা লোক সূর্যোদয় দেখছে ধরুন আমির সাহিতে আরবে বসে 7টার সময় বা 8:30 7টার সময়। একই সূর্যোদয় দেখছে, আলাদা আলাদা জায়গা, তাই আলাদা আলাদা সময়। তাই যিনি দিল্লিতে বসে দেখেছেন তিনি বলবেন সূর্যোদয় কিন্তু 6টায় হয়,
যিনি কলকাতায় বসে দেখেছেন তিনি বলবেন সূর্যোদয় 5:30টায় হয়। যিনি মানমারে বসে দেখেছেন তিনি বলবেন সূর্যোদয় 5টার সময় হয়। কেউ ভুল বলছে না কিন্তু। তিনি তার সময়, স্থান, কাল, পাত্র এবং সমস্ত কিছু ভেদে তিনি যা এক্সপেরিয়েন্স করেছেন তিনি তা বলেছেন। তাই বিভিন্ন রাজা মহারাজাদের, বিভিন্ন মানুষজনের তাদের নিজেদের জীবনধারাকে প্রাচীন ঋষিরা অবজার্ভ করেছেন খুব ক্লোজলি, এবং সেই অবজার্ভ করে তারা আলাদা 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 করে তাদের কিন্তু অভিমত দিয়েছেন, এবং সময়কালটাও ভিন্ন ভিন্ন হয়েছে। তাই কারণেই কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষে বহু বহু পদ্ধতি প্রচলিত আছে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। জ্যোতিষে দশা সিস্টেম আছে। দশা সিস্টেম মানে সময়কালকে বিচার করার জন্য আমরা দশাকাল বলি। এখন বেশিরভাগ ক্ষেত্রে ভীমসত্তরী দশাকাল বিচার হয়, কিন্তু ভীমসত্তরী দশাকাল ছাড়াও অষ্টোত্তরী, ষোড়শোত্তরী, এরকম প্রায় 60 প্রকারের দশা সিস্টেম আছে, 60 টাইপস অফ দশা সিস্টেম। এবং প্রত্যেকটা দশা সিস্টেম আলাদা, প্রত্যেকের ক্যালকুলেশন মেথড আলাদা, টেকনিক্স আলাদা। কারণ প্রাচীন বিভিন্ন ঋষিরা তারা তাদের মতো অবজারভেশন করেছেন, তারা তাদের মতো দেখেছেন, এবং তারা তাদের মতো করে ক্যালকুলেশন তৈরি করেছেন। সবচাইতে প্রচলিত ভীমসত্তরী দশা পদ্ধতি, যেটা কিন্তু আমরাও করব। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের ভারতবর্ষে প্রাচীন কাল থেকে প্রাচীন ঋষিরা জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করার সময় কতগুলো পার্টিকুলার বা কতগুলো জিনিসকে, সেটা সব জায়গাতে এক ছিল। যেমন ছিল 9টা গ্রহ। সে যত ঋষিদেরই আশ্রম হোক, আলাদা আলাদা ঋষিদের আশ্রমে জ্যোতিষের অধ্যয়ন যাই হোক, তাদের যে টুলস তা কিন্তু ছিল 9টা গ্রহ, 12টা রাশি, 12টা ভাব। 9টা গ্রহ কি? 9টা গ্রহ হলো কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু, শনি, বুধ। এবার একটা কথা আপনাদের বলি, আপনারা যারা জ্যোতিষ সম্পর্কে পড়াশোনা করেন, অধ্যয়ন করেন, আপনারা অনেকেই জানবেন যে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আছে। তা পাশ্চাত্য জ্যোতিষে তাদের আবার একটু সিস্টেমটা আলাদা। তারা কিন্তু আমাদের যেমন রাহু কেতুকে গ্রহ মানা হয়, তারা রাহু কেতুকে গ্রহ মানে না। তারা সেখানে ইউরেনাস, নেপচুন, প্লুটো ইত্যাদিকে গ্রহ মানে। সিস্টেমটা একটু আলাদা। তাছাড়াও প্রাচীন ভারতবর্ষে 9টা গ্রহ ছাড়াও 12টা রাশি প্রচলিত ছিল। মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, ধনু, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি। এই 12টা রাশি আর 12টা ভাব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 12 ভাব। তাহলে 12টা ভাব, 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা করে 27খানা রেবতী পর্যন্ত নক্ষত্র। এই বিষয়গুলোর উপর রিসার্চ কিন্তু প্রাচীনকাল থেকে চালু ছিল। আমি এই প্রত্যেকটা যা বলছি তার আমি রিটেন ফর্ম আপনাদেরকে দেব। যারা নতুন জ্যোতিষ চর্চা করতেন বা নতুন জ্যোতিষ শিখতে এসেছেন, আপনাদের কিন্তু এই টার্মস গুলো মনে রাখতে হবে। 12টা রাশির নাম কি, 12টা ভাবের নাম কি, 12টা গ্রহর নাম কি, এই 9টা গ্রহর নাম কি, এবং প্রত্যেকের লর্ড বা যা কিছু আমি সব বলতে বলতে থাকবো, এবং আপনাদের সেটা স্মরণ রাখতে হবে। এছাড়াও গ্রহের কারকতা, রাশির কারকতা, ভাবের কারকতা আমি বলতে থাকবো। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদেরকে পড়াশোনা করতে হবে, যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে প্র্যাকটিস করতে গেলে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে, এমন নয় বসে মুখস্থ করতে হবে বাচ্চাদের মতো। আপনারা দেখতে দেখতে, পড়তে পড়তে, চলতে চলতে শিখে যাবেন বা এসে যাবে, আয়ত্ত হয়ে যাবে। এই হলো গল্প। তা এবারে আমি আসি কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি অ্যাস্ট্রোলজি বিষয়ে। প্রাচীন ভারতবর্ষে বহু রকমের জ্যোতিষীয় পদ্ধতি আছে। যেমন আমরা বলি পরাশরী বা বেদিক জ্যোতিষ, আমরা এখন কৃষ্ণমূর্তি বা কেপি অ্যাস্ট্রোলজি করতে বসেছি। এছাড়াও জৈমিনী অ্যাস্ট্রোলজি আছে, এছাড়াও লাল কিতাব, তার একটা অ্যাস্ট্রোলজি পদ্ধতি আছে, এছাড়া নক্ষত্র নারী, চন্দ্রকলা নারী, বিষ্ণুভাব নারী, এছাড়াও আপনাদের যেটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, পার্শ্ব জ্যোতিষ, তা আছে আলাদা মত, তাজিক মত আছে, তাজিক মত একটা অন্যরকম মত। তো আলাদা আলাদা নানা রকম মত আছে, এবং আলাদা আলাদা আলাদা, যেমন ভৃগু নন্দী নারী, এখন সবাই বলে BNN, তার আবার অনেকে অনেক রকম নাম দিয়ে দিয়েছে। যা আছে আছে, এত রকম পদ্ধতি এবং এত রকম পদ্ধতিতে কিন্তু জ্যোতিষীয় বিচার করা যায়। তবে সবকিছুর যেটা মূল, যেটাকে আমরা বলি বেদিক অ্যাস্ট্রোলজি বা পরাশরী জ্যোতিষ বা ভারতীয় জ্যোতিষ বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, সেই বেদিক জ্যোতিষের যে টুলস গুলো আছে সব জায়গাতে কিন্তু টুলসটা একই প্রকার প্রায়। যেমন 9টা গ্রহ কিন্তু সব জায়গাতেই চলে।
এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আজ থেকে 100 বছর আগে, প্রায় 1922-23 সালের পর চেন্নাই বেসড, মানে চেন্নাই বেসড সাউথ ইন্ডিয়ান একটা গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার, মানে খুব পণ্ডিত, তারা সব বড় বড় বৈদিক জ্যোতিষ, নক্ষত্র জ্যোতিষের খুব বড় বড় একজন করে পণ্ডিত ছিলেন। তারা সবাই মিলে সম্মিলিতভাবে কি করলেন, তারা বললেন একটা টেকনিক্স আমরা তৈরি করব বা পদ্ধতি আমরা বার করব, যেটা একটু সহজ হবে। বৈদিক জ্যোতিষে আমি আপনাদের এই যে এতক্ষণ কথা বললাম, এটা থেকে তো পরিষ্কার যে বৈদিক জ্যোতিষ একবার সমুদ্রের মতো। তাতে বহু রকমের বিষয় আছে, বহু রকমের দশা সিস্টেম আছে, বহু রকমের পদ্ধতি আছে, এবং কেউ যদি বৈদিক জ্যোতিষের সমুদ্রে নামে, সে হাবুডুবু খেতে খেতে যাবে। তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। বিষয়টা তা নয়, বৈদিক জ্যোতিষ খুব ভাস্ট। আপনি যদি খুব ভাস্ট পড়তে চান, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব ভাস্ট, খারাপ না। বৈদিক জ্যোতিষ তো মূল জ্যোতিষ। তা যাই হোক, ওই 1923-24 সালে যারা গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার, তারা ঠিক করলেন যে বৈদিক জ্যোতিষে যে এত রকমের সিস্টেম আছে, এত রকমের নিয়ম আছে, বললো এত নিয়মের পিছনে আমরা যাব না। কি করলেন, তারা ঠিক করলেন কিছু স্পেসিফিক রুল বা নির্দিষ্ট কিছু নিয়ম, সেই নিয়মের উপরে তারা শুরু করলেন কি রিসার্চ, যে একটা মানুষের কুষ্ঠি বিচার করব, একটা মানুষের হরোস্কোপ আমরা বিচার করব। তা বিচার করার একটা পদ্ধতি আমরা আবিষ্কার করব, যে পদ্ধতিটা খুব সংক্ষিপ্ত পদ্ধতি হবে, খুব স্পেসিফিক কিছু বৈদিক নিয়ম বা বৈদিক রুলকে আমরা অ্যাপ্লাই করব, করে সঠিক বিচার করার চেষ্টা করব। এবং তারা একটা পদ্ধতি আবিষ্কার করলেন, তৈরি করলেন। এবং পূজ্য যিনি কৃষ্ণমূর্তি, KS কৃষ্ণমূর্তিজি, তিনিও একজন পণ্ডিত ব্রাহ্মণ, তিনিও সেই রিসার্চ টিমের একজন সদস্য হলেন, এবং তিনি সবচাইতে বেশি ডিভোশন শুরু করলেন নিজের জীবনে। সবাই তো সমান পারে না, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, তিনি সর্বস্ব দিয়ে ওই রিসার্চে নিজেকে অংশগ্রহণ করলেন। কে না, পূজ্য KS কৃষ্ণমূর্তি। এবং তিনি যে ওই রিসার্চে অংশগ্রহণ করলেন, ওই রিসার্চে অংশগ্রহণ করে রিসার্চটাকে আরো সমৃদ্ধ করলেন। এবং তিনি যখন রিটায়ার্ড হলেন, তারপরে সারা দিন রাত তিনি এবং তার বহু শিষ্যবর্গ, বহু ডিসিপ্লিন, বহু স্টুডেন্টদের নিয়ে তিনি রিসার্চটা আরো বাড়ালেন, এবং বাড়িয়ে বাড়িয়ে একটা জায়গায় তৈরি করলেন। যে রিসার্চটা তিনি তৈরি করেছিলেন, তার যে রিসার্চ পেপার, তিনি একটা ম্যাগাজিনে, আর্টসিস্টা নামক ম্যাগাজিনে রিসার্চটা প্রকাশ করতে শুরু করলেন। দেখুন, আমাদের বহু জ্যোতিষ ঘরানা আছে, অনেক বড় বড় পরিবার, অনেক বড় বড় ফ্যামিলি আছে, যাদের পুরুষের পর পুরুষ জ্যোতিষ প্র্যাকটিস করছে, এবং বহু টেকনিক্স আছে, যে টেকনিক্স কিন্তু বহু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, যে টেকনিক্স বাইরে তারা দেয় না, যে অবজারভেশনের টেকনিক্স বাইরে তারা দেয়নি, শুধু তারাই জানে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ইটালির একটা ফ্যামিলি আছে, ইটালিতে একটা পরিবার আছে, বহু প্রাচীন ফ্যামিলি। এই যে ভারত পৃথিবীতে যে বড় বড় লোগো ডিজাইন হয় না, যেমন ধরুন অ্যাডিডাস, যেমন ধরুন এই জিও হয়েছে, এই সমস্ত এই লোগো ডিজাইনিং, যেমন অ্যাপেল, অ্যাপেল যে ফোন নয়, কামড়ানো অ্যাপেল, আত খাওয়া অ্যাপেলের ছবি, এই যে লোগো ডিজাইনিং, সেই পরিবারটা করে। এবং এই টেকনিক্সটা তাদের তাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ, তারা বাইরে দেয়নি। এবং তারা ভীষণ কোটিপতি পরিবার, তারা তাদের কাছেই গোটা পৃথিবীর বড় বড় কোম্পানি কোনো লোগো বা কোনো কিছু ডিজাইন করতে হলে তাদের থেকে করায়। এবং তাদের এই পরিবারের বংশানুক্রমে ওই, তারা কাউকে শেখায়নি, খুব ছুটকে ছাটকা একটু আধটু ছিটকে ছাটকে এসেছে, সেই নেই। কিন্তু আলটিমেটলি, হ্যাঁ, যদিও অনেক পদ্ধতি আছে, কিন্তু আলটিমেটলি ওই পরিবারটা, তাদের যে এক্সপিরিয়েন্সটা, সেটা তাদের মধ্যে ছিল, তো বাইরে তারা দেয়নি। এরকম জ্যোতিষী অনেক পদ্ধতি, অনেক সিদ্ধান্ত, অনেক নিয়ম আছে, যেটা কিন্তু বহু মানুষ, বহু পরিবারে আছে, সীমাবদ্ধ আছে, তারা বাইরে দেয় না। কিন্তু কৃষ্ণমূর্তিজি বা তারা কি করলেন, তারা যেটা রিসার্চ করলেন, সেটা জগৎ সংসারে সবার জন্য খুলে দিলেন। তিনি 38টা ম্যাগাজিনে তার রিসার্চটা পুরোটা ওপেন করতে শুরু করলেন, এবং সেই রিসার্চের ওপর বেশ করে আরো বহু মানুষজন রিসার্চ শুরু করলো, এবং বহু মানুষজন রিসার্চ শুরু করে তারা কি করলো, রিসার্চের অংশ হলো এবং রিসার্চ করলো। বাস্তব ব্যাপারটা হলো যে মানুষ মানে মানে মানুষের মঙ্গলের জন্য, মানুষের কাজের জন্য লাগতে পারে। এবং সেটা দেখা গেল যে প্রেডিকশনের যে টেকনিক খুব অ্যাকুরেট এবং খুব সুন্দর এবং খুব সহজ। এবার আমি আপনাদেরকে বলি, দেখবেন অনেকেরই কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ সম্পর্কে ধারণা আছে ভীষণ কঠিন। ব্যাপারটা কঠিন নয়, ব্যাপারটা একদম কঠিন নয়। কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষের রুল খুব সহজ, পড়াশোনা করতে হবে, সেই রুলগুলোই আমি বলবো। তাহলে ওই যে স্পেসিফিক রুল, যে স্পেসিফিক রুলের উপর প্রেডিকশন হয়, আমরা কিন্তু সেই স্পেসিফিক রুলগুলোই ডিসকাস করব।
তার উপরেই আমরা প্র্যাকটিস করব, তার উপরেই আমরা কিন্তু একদম অ্যাকুরেট প্রেডিকশন করার চেষ্টা করব এবং অ্যাকুরেট প্রেডিকশন হবে। কৃষ্ণমূর্তি জ্যোতিষে হ্যাঁ বা না কারো বিয়ে হবে, হ্যাঁ না হতে পারে, এই সময় হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। পৃথিবীতে অনেকেই আছে যাদের কিন্তু বিয়ে কোনোদিন হয়নি। পৃথিবীতে অনেকেই আছে যাদের সন্তান হয়নি। পৃথিবীতে অনেকেই আছে সারা জীবন দরিদ্র। পৃথিবীতে অনেকেই আছে চাকরি পায়নি। পৃথিবীতে অনেকেই আছে ব্যবসা করতে পারেনি, অর্থ রোজগার করতে পারেনি। অনেকেই পারেনি। পারেনি মানে তার কপালে নাই। কপালে নাই মানে তার হবে না। আর যার হবে, কপালে আছে, তার হবেই তো হবে। কৃষ্ণমূর্তিজির তিনি বিশ্বাস করতেন দ্য ডেস্টিনি ইজ ফিক্সড। আমাদের বিধি যে লিপি লিখে দিয়েছে তা নির্ধারিত। আমরা বিধিকে বাধ্য করতে পারবো না। আমাদের কথায় আছে না যে জন্ম, মৃত্যু, বিবাহ, দীক্ষা আমাদের মানে আমাদের হাতে নাই, কপালে লেখা থাকে। কার কোথায় জন্ম হবে, জন্মের আগে কেউ কিন্তু জানে না আমার কোথায় জন্ম হবে। কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না কবে মৃত্যু হবে। কার কবে কোথায় বিয়ে হবে কেউ জানে না। কিন্তু বিয়ের আগে আমরা কেউ জানি কার সঙ্গে কার বিয়ে হবে? না। কার কবে দীক্ষা হবে, কোন গুরুর কাছে দীক্ষা হবে সে জানে না। যখন হবার তখন হয়ে যাবে। এগুলো প্রিডেস্টাইন্ড। তো আমাদের জীবনে যা ঘটনাগুলো প্রিডেস্টাইন্ড, এবং জ্যোতিষে কিন্তু আমরা এটা বিশ্বাস করি। দেখুন, জ্যোতিষ ভারতীয় জ্যোতিষ কিন্তু আমরা সনাতন জ্যোতিষ পরম্পরার একটা অংশ। সনাতনে কিন্তু আমরা বিশ্বাস করি জন্ম, মৃত্যু, পরজন্ম, পূর্বজন্ম সব বিশ্বাস করি। আমরা কর্মফল বিশ্বাস করি। আমার একটা ভগবান কোশ্চেন কৃষ্ণের ছিল। কথা বলুন। বলছি এই যে আপনি টাইম অফ ইভেন্টের ব্যাপারটা যেটা বললেন, তো এটাতে এটা বলা যায় যে মানে ব্যাপার বিয়ের ব্যাপারটা যেটা বলছিলেন একটুনি যে হবে কি হ্যাঁ কি নাতে উত্তর হয়, তো এখানে কোন মানে কত বয়সে বা কোন বাড়ি থেকে দূরে না, মানে আদার স্টেট না নিজের বাড়ির সামনাসামনি, সব কিছু বলা যায় এটার মাধ্যমে? আপনি আগে আগে হাঁটবেন না, আর এখন কনফিউজও হবেন না। শুনতে থাকুন, সব বলবো। ঠিক আছে? আপনার আগ্রহ আমি বুঝতে পেরেছি, সব বলবো, ঠিক আছে, সব ঠিক আছে। বলা যাবে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে আসলে আমার ফ্লোটা কেটে গেল। আমি তো একটা ফ্লোয়ে বলছিলাম, তো সরি সরি সরি। ফ্লোটা কেটে গেল। ইন্টারফেয়ার করে দিলেন। আমি বললাম প্রশ্ন ধরে রাখবেন, লাস্টে বলবেন। স্যার তো বলেছেন মাঝে ইন্টারফেয়ার করা যাবে না, কেন এসব না না, করছেন? করবেন না, চেষ্টা করবেন একটু না করেন। আপনারা হুম। লিখে রাখবেন প্রশ্ন, শেষে ঠিক আছে, ডিসকাস সরি করবেন। সরি। সবাইকেই বলছে ফ্লোটা কেটে গেল, আমি কি বলছিলাম আবার ভুলে গেলাম। আমি একটু ভাবে করে। যাই হোক, বিষয়টা হলো তো বৈদিক জ্যোতিষের যে কৃষ্ণমূর্তি যে পদ্ধতি জ্যোতিষ কেপি অ্যাস্ট্রোলজি, তা কেপি অ্যাস্ট্রোলজির এইভাবেই হবে বা এইভাবেই চলবে। এবার দেখুন, যেটা আমাদের করতে হবে, যেটা আপনাদের করতে হবে, একটা ধারণা জ্যোতিষ সম্পর্কে। জ্যোতিষের কিছু বেসিক হয়, কিছু অ্যাডভান্স হয়। আমি বলছি জ্যোতিষ সাবজেক্টটাই অ্যাডভান্স সাবজেক্ট। এখানে সবচাই অ্যাডভান্স। সারা জীবন যিনি জ্যোতিষ পড়াশোনা করতে এসেছেন, সারা জীবন আপনাকে শিখতে হবে। এবং যে জিনিসগুলো সারা জীবন শিখতে হয়, যে জিনিসগুলো সারা জীবন পড়তে হয়, সেটা হলো এই যে 9টা গ্রহ, 9টা গ্রহর সম্পর্কে আপনার ধারণা। এই যে 12টা ভাব, 12টা ভাবের সম্পর্কে আপনার ধারণা। এই যে 12টা রাশি, 12টা রাশির সম্পর্কে আপনার ধারণা। এই যে 27টা নক্ষত্র, 27টা নক্ষত্রের কারকতা সম্পর্কে আপনার ধারণা। কেন পড়তে হয় না? এদের কারকতা এত বেশি, এত বিপুল, আমরা যদি একটা সারা জীবন ধরে পড়তে থাকি তাও শেষ করতে পারবো না। সূর্য এত বৃহৎ, সূর্য এত কিছু নিয়ে, সূর্য দিয়ে এত কিছু যেটা আমাদের কল্পনার বাইরে। আমরা পড়ে পড়ে যতটা বেশি পারবো জানবো। যেমন ঈশ্বরকে জানাটা খুব সহজ না, ঈশ্বর এত বিপুল বিশাল। বাস্তব একটা কথা বলছি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা পৃথিবীতে থাকি, আমরা কেউ কল্পনা করতে পারি আকাশটা কোথায় শেষ, ব্রহ্মাণ্ড কোথায় শেষ কোথায় শুরু, কেউ জানি না। আমরা কল্পনাই করতে পারি না যে বাবা কোথায় আবার শেষ ব্রহ্মাণ্ড, অনেক দূর, অনেক দূর, কত দূর তার ধারণাই নেই আমাদের। এবং আমরা কিন্তু কল্পনা, এমন কিছু বিষয় আছে যেটা আমরা কল্পনাই করতে পারি না। ব্রহ্মাণ্ডের শেষ কোথায় আমরা কল্পনা করতে পারি না, অথচ আমরা বিশ্বাস করি ঈশ্বর ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। অর্থাৎ ঈশ্বর তাহলে অনেক বড়, ঈশ্বর অনেক বড় বিস্তৃত।
কিছু কিছু বিষয় আছে যেগুলো তা এই ব্রহ্মাণ্ডর কল্পনা না করতে পারি, আমরা যদি ব্রহ্মাণ্ডকে জানতে চাই, যেমন নাসা করছে, ইসরো করছে, কি করছে, তারা ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করছে, আরো বাড়ছে, এত এত কোটি আলোকবর্ষ দূর, অত কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত গেছে, তারা চেষ্টা করে করে গেছে, অনেকটা জেনেছে, পুরোটা জানতে পারেনি তো কি হয়েছে, জানার চেষ্টা করেছে। তেমনি সূর্যে কতটা, সূর্য সম্পর্কে পুরো যদি আমরা নাও জানতে পারি, আমরা চেষ্টা করে যাব সূর্য সম্পর্কে জানার। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। অর্থাৎ আমাদের কিন্তু ক্রমশ আমাদের জানাটা, আমাদের নলেজটাকে ক্রমশ বিস্তারিত করতে হবে। তাই রাশির কারকতা, ভাবের কারকতা, গ্রহের কারকতা, নক্ষত্রের কারকতা সারা জীবন পড়তে হবে। এমনি নয় যে প্রথমে কিছুদিন এবিসিডির মতো পড়ে নিলাম হয়ে গেল, ওটা সারা জীবন পড়তে হবে, সারা জীবন শিখতে হবে। এবং যত আমরা পড়তে পারবো আমাদের প্রেডিকশন তত শার্প হবে। যেমন ধরুন একটা এক্সাম্পল বলছি আমি। ধরে নিন আমি একটা প্রেডিকশন করতে বসেছি। প্রেডিকশন করতে বসে ধরুন আমি কোনো একটা গ্রহকে পেয়েছি, কোনো একটা গ্রহের দশা দেখছি, ধরুন শুক্রের দশা দেখছি। শুক্রের যখন দশা হবে তখন শুক্রের কারকতাগুলো অ্যাক্টিভেট হবে, শুক্র যা যা দিতে পারে তাই তাই অ্যাক্টিভেট হবে। এবার ধরুন শুক্র কারক খারাপ, সে শুক্র যত অ্যাক্টিভ হবে তার তত ক্ষতি হবে। কোন গ্রহের যাবতীয় সেই গ্রহের কারক বিষয় আছে, সেই গ্রহ যদি আমার পক্ষে খারাপ হয়, সেই গ্রহের যা যা কারক বিষয় আছে সেগুলোর যদি আমি ব্যবহার করি, তাহলে সেই গ্রহ আরো অ্যাক্টিভ হবে। ধরুন কারো শুক্র খারাপ, তা শুক্র খারাপ ফল দিচ্ছে, সেই সময় সে যদি দই খায় তাহলে তার শুক্র অ্যাক্টিভ হবে, কারণ দই কারক হচ্ছে শুক্র। তাহলে শুক্র যদি কারো খারাপ দশা হয়, তার যদি সেই সময় সে দই খায়, তার কিন্তু আরো খারাপ ফল হবে। এবার শুক্রটা দই আমাকে জানতে হবে কিভাবে, আমাকে শুক্রের কারকতা জেনে 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 যেতে হবে যে শুক্রের কি কি কারকতা আছে। তাহলে শুক্র যখন খারাপ ফল দেবে তখন শুক্রের বস্তুগুলোকে গ্রহণের পরিবর্তে আমি বর্জন করব। তাতে কি হবে, আমার এনার্জিটা কমবে। এটা একটা, যারা রেমেডি শিখবেন, ভবিষ্যতে রেমেডি করতে চাইবেন, এটা একটা লজিক। ধরুন কারো মঙ্গল খারাপ, কেন খারাপ পরে আসছি আমি, সে কোর্সে হবে। কারো মঙ্গল খারাপ, তা মঙ্গল খারাপ হলে মঙ্গল তার ফল দেবে, মঙ্গলের দশায় মঙ্গল তাকে খুব খারাপ ফল দেবে। ধরুন সাপোজ, তা মঙ্গলের যখন দশা এসছে তার খুব খারাপ ফল হবে, তখন তাকে আপনি যদি বলেন যে বাবু আপনি না এই সময় লঙ্কা খাবেন না, ঝাল খেলেই আপনার কষ্ট বাড়বে। কেন না, ঝাল খেলে মঙ্গল আরো অ্যাক্টিভ হবে। এই যে মঙ্গলটা ঝাল, এটা আপনি জানবেন কিভাবে, এটা আপনাকে পড়াশোনা করে করে জানতে হবে, একটা বইয়ে পাবেন না। একটা গ্রহের কয়েক লক্ষ কারকতা হতে পারে, আমিও জানি না, কোনো বই লিখতে পারবে না। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন সেই গ্রহের কারকতা কি, যত বেশি জানতে পারবেন তত আপনার নলেজ বাড়বে, আপনার প্রেডিকশন তত শার্প হবে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম। ধরে নিন কারো রাহুর দশা, রাহু খুব খারাপ, রাহু ঘড়ি জানেন, রাহু হচ্ছে টাইম হচ্ছে সময়, হচ্ছে শনি, আর রাহু হচ্ছে ঘড়ি। শনি হচ্ছে কাল, সময় নয় কাল, কাল আলাদা বিষয়, সময় আলাদা বিষয়। সময় তো যারা আমরা মাপতে পারি, কাল মাপার কোনো গল্প নেই। তো যাই হোক, বিষয়টা হলো ধরুন কারো রাহুর দশা, তা রাহুর দশা যখন আসে, রাহু যার খারাপ হয় তার সময় জ্ঞান নষ্ট হয়ে যায়। রাহু যার খারাপ তার সময় জ্ঞান নষ্ট হয়ে যায়, টাইম ম্যানেজমেন্ট সে করতে পারে না। তখন কারো রাহু যদি খারাপ হয়, রাহু যদি কুফল দেয়, আপনি যদি তাকে বলেন আপনি একটা ঘড়ি ব্যবহার করুন এবং সময়টার উপযোগিতা বুঝুন, তার রাহু ভালো ফল দেবে। কেন, আপনি রাহুটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, কেন না তার টাইম ম্যানেজমেন্ট গুলিয়ে গেছে, আপনি তাকে বলছেন টাইম ম্যানেজমেন্ট করুন, তাহলে রাহু আপনাকে খারাপ ফল দিতে পারবে না। এটা আমি, এই যে রাহু যে ঘড়ি, এটা আপনি কিভাবে জানবেন, যত পড়াশোনা করতে থাকবেন তত জানতে পারবেন। এর জন্যই কারো কথা সারা জীবন পড়তে হবে, একটা বই যে পাবেন না, বহু বহু বছর ধরে পড়তে পড়তে। আমার একজন অ্যাস্ট্রোলজার দাদা ছিল, যার কাছে
আমি প্রথমে যেতাম, আমার তো আগ্রহ ছিল, আমাকে একটু জ্যোতিষ শিখিয়ে দাও, আমাকে একটু বই টই দাও, আমাকে একটাও বই দিত না। লাইব্রেরি ভর্তি বই, আমাকে বই কিছুতেই দেবে না, না বই দেওয়া যাবে না, এই বই আমার প্রাণ। এসব এসব হচ্ছে পড়ো চলে যাও। প্রতি মাসে বই কিনতো, প্রতি মাসে কলেজ স্ট্রিট যায়, বই কিনে আনে, সুন্দর করে সাজায়, পড়ে। বললাম একই তো সব বইয়ে লেখা, সবই তো বইয়ে একই লেখা, তবুও কেন আপনি এত, আমি না তুমি বলতাম, তবুও কেন তুমি এত বই কেন? বলছে না, আমার কোথাও না কোথাও থেকে আমি নতুন কিছু পাই। আপনারা জানবেন, যারা আইন প্র্যাকটিস করে, যারা ওকালতি করে, তারা রেগুলার বই কেনে, তাদের জাজমেন্ট রুল ওভার রুল হয়, এবং একই বই, একই কন্টেন্টের বই আবার নতুন এডিশন আবার কেনে, আবার পড়ে, কারণ প্রতিবারে নতুন কিছু বেরোয়। এটা ডিভোশনের ব্যাপার, এটা ভালোবাসার সাবজেক্ট, এটা কিন্তু এমন জিনিস নয়। তো আমাদেরও কিন্তু ওই দিনের পর দিন নতুন নতুন বই কিনতে হবে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে হবে, জোগাড়ও হতে হবে, যাকে বলে জোগাড় করতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবে আপনার রিসার্চ, তবে আপনার নলেজ বাড়বে। যত আপনার নলেজ, তত ভালো আপনি প্রেডিকশন করতে পারবেন। যারা বড় বড় অ্যাস্ট্রোলজার, যারা বসে বসে প্রেডিকশন করছে, তারা কি রাত দিন পড়েনি নাকি? তারা রাত দিন পড়ে রোগড়ে ঘষে তবে এই জায়গায় এসেছে। ওই জায়গায় যেতে গেলে রাত দিন পড়ে রোগড়ে ঘষে এই জায়গায় যেতে হবে। যাই হোক, বাস্তব সত্য কথা, এটা মেনে নিতে হবে। আমি আপনাদেরকে পরস্পর স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বলতে থাকবো, আর আপনারা আস্তে আস্তে শুনতে থাকবেন। দেখুন, আমি কি কি করাবো। আমি প্রথমে আপনাদেরকে 12টা রাশির কারো কথা বলবো, আমি গল্পের মতো বলবো। 12টা ভাবের কারো কথা বলবো, 9টা গ্রহের কারো কথা বলবো, 9টা গ্রহের কারো কথা বলবো, রাশি নক্ষত্রের বিষয়ে বলবো, এবং আমাদের যে কুষ্ঠি পড়া, যাকে বলা হয় কুণ্ডলি পড়া বা হরোস্কোপ পড়ার সিস্টেম বলবো। আমাদের দেশে কুণ্ডলি বা হরোস্কোপ অনেক রকম টেকনিক্সের আছে। আমরা সাধারণত, আপনারা যারা আছেন এখানে সব পূর্ব ভারতীয় পদ্ধতি করেন, অনেকে জানেন। ইস্টার্ন ইন্ডিয়া স্টাইল আছে, নর্থার্ন ইন্ডিয়া স্টাইল আছে, সাউথার্ন ইন্ডিয়া স্টাইল আছে। আমি আপনাদেরকে, যেহেতু কেপি অ্যাস্ট্রোলজি করছেন, যেহেতু কৃষ্ণমূর্তি জ্যোতিষ করছেন, জেনে রাখবেন কৃষ্ণমূর্তিজি তিনি নিজে ছিলেন একজন সাউথ ইন্ডিয়ান, এবং তার সমস্ত রিসার্চটা কিন্তু সাউথ ইন্ডিয়ান চার্টের ওপরই হয়েছে। আপনারা যদি রিসার্চ পেপার আপনারা যদি পড়তে চান, তাহলে সব জায়গাতেই সাউথ ইন্ডিয়ান মানে টেকনিক্সই অ্যাপ্লাই করা হয়েছে। তাই সাউথ ইন্ডিয়ান চার্টটা আমি শেখাবো, নর্থ ইন্ডিয়ান চার্টও শেখাবো, ঠিক আছে? ইস্টার্ন ইন্ডিয়াটা আমি বলে দিতে পারি, তবে আমি যে অ্যাপসগুলো দেখাবো বা যে অ্যাপসগুলোয় পড়াবো, আমি আপনাদেরকে কেপি স্টার ওয়ানে মেনলি দেখাবো, সেখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান গুলোই থাকে। কোনো অসুবিধে হবে না। চার্টের নানা রকম প্রক্রিয়া আছে, রিজিড হবেন না, সবটাই জানবেন যে সব রকম পদ্ধতিতে করা যায়। একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম খটখট করবে। ধরুন আপনি ইস্টার্ন ইন্ডিয়া চার্টে প্র্যাকটিস করে অভ্যস্ত, আপনাকে যদি এখন নর্থে প্র্যাকটিস করতে হয় বা সাউথে করতে হয়, একটু খটখট করবে। বা আপনি যদি নর্থ করে অভ্যস্ত, সাউথ করতে গেলে একটু প্রথম 2-4 দিন খটমট লাগবে, কিন্তু 2-4 দিন চোখ যখন সেট হয়ে যাবে, ব্যাপারটা সহজ। হ্যাঁ, বিষয়টা খুব সহজ। খালি একটু পদ্ধতিটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখা, আমি সবটা বলে দেবো। স্যার চার্ট একটা সিস্টেম, কোয়েশ্চেন ছিল, বলুন। বলছি ইস্টার্নটা কি মানে একদমই দেখাবেন না? না গেলেই তো ভালো হয়, কেন? না, তাই বলছিলাম একটু দেখিয়ে দিলে, মানে পরবর্তীতে যদি দেখান, মানে এগুলো করার পরে আর কি, একই একটু রকম, ভালো হতো। একই রকম, কোনো চাপ নাই। আমি একটা কথা বলছি আপনাকে, পদ্ধতি 12টা রাশি, 12টাই খোপ থাকবে, 12টাই ঘর থাকবে, দেখতে একটু আলাদা আলাদা। হ্যাঁ তারই হ্যাঁ, মধ্যে 9টা গ্রহ, 12টা ভাব, তার মধ্যে এদিক ওদিক ঘুরবে, এদিক ওদিক ঘুরিয়ে ব্যাপারটা দেখা খুব সহজ। আমি আপনাদেরকে ইউজফুল বলে করে যাব, দেবো। কোনো চাপ নেই, আমি বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ বেশ, স্যার। বলবো, কোনো চাপ নেই। এবার যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে, এরপর আমরা আস্তে আস্তে হাউস ডিভিশন সিস্টেমে যাব, প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেমে যাব, কেপি রুলে যাব, পরপর যাব। এই প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেমের আগে পর্যন্ত আমরা বেসিক কথাবার্তা বলবো। তারপরে কিন্তু আমরা যখন ভাবচলিতে চলে যাব, তখন ডিগ্রি সিস্টেমে চলে যাব, তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। দেখুন, আচ্ছা আপনাদের আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে, যারা আপনারা মোবাইল ব্যবহার করেন,
যারা যারা মোবাইলে ক্লাস করছেন বা মোবাইলেই কাজ করবেন, আমি আপনাদেরকে জ্যোতিষা নামের একটা অ্যাপস প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো স্যার আপনাদের। স্যার একটা কথা বলছিলাম। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার একটা কথা বলছিলাম যে এই যে মানে ইস্টার্ন ইন্ডিয়া চার্ট বা নর্দার্ন চার্ট বা সাউদার্ন চার্ট, এই যেটা বললেন স্যার, এইটার ব্যাপারেই একটা কথা বলছিলাম, ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল আর কি। সেটা হচ্ছে যে আমরা তো ইস্টার্ন চার্টে করতে অভ্যস্ত, তা এবার ঘটনা হচ্ছে নর্দার্ন বা সাউদার্ন চার্টের সঙ্গে সিমিলারিটিস, অর্থাৎ একটা যে কোনো একটা বার টাইমকে থেকে নর্দার্ন চার্টে ইস্টার্ন চার্ট থেকে সেটা ফেলে দেখে নিলাম সেখানে সেটা কি আছে, এবার তারপর সেটা নর্দার্ন বা সাউদার্নে দিলে পরে কেমন হচ্ছে। এবার তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো কি, যে তাহলে প্র্যাকটিস করার সময় বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি কি ঠিক আছে, বলেছি আপনাকে বোঝেন আপনাকে কথাটা? আপনাকে টেনশন করতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ করিয়ে যাই, যখন আটকাবেন তখন বলবেন। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি সবটাই বলে বোঝাবো। একই একই লোকের তিন রকম চার্টে পড়ানো শিখিয়ে দেবো, ঠিক আছে? একই কোর্সটিকে 3 রকম ভাবে পড়ানো আমি শিখিয়ে দেবো, চাপ নেই, টেনশন নেবেন না, আমি আছি, ঠিক আছে? আমি করিয়ে দেবো। বিষয়টা হলো যে তো আমাদের এই সিস্টেমগুলোই আমাদের যাব, আর আমি জ্যোতিষা অ্যাপস প্লে স্টোর থেকে আপনারা নিয়ে নেবেন। কারো যদি ল্যাপটপ থাকে, আপনারা ল্যাপটপে আপনার কেপি স্টার ওয়ান যদি কেউ ব্যবহার করতে চান, কেপি স্টার ওয়ান পেড সফটওয়্যার আপনারা নিতে পারেন, শুরুতেও নিতে পারেন, পরেও নিতে পারেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যদি কাজ চালিয়ে নেওয়ার মতো আপনারা আপাতত, তারপরে আপনারা নিজেরা রিসার্চ করে আরো অনেক কিছু বার করতে পারেন। এখন অনেক অনেক বিষয়টা অনেক ভাস্ট হয়ে গেছে। তো আমি জ্যোতিষা সফটওয়্যার আপনাদেরকে বলবো ইনস্টল করে নিতে পারেন এবং নিজেরা মোবাইলে প্র্যাকটিস করার জন্য। তবে কনসেপ্টটা বুঝে নেবেন, মানে কোর, মানে ব্যাপারটা কিভাবে হয় বুঝে নেবেন। আর আপনি যদি ব্যাপারটা বুঝে যান, আপনাকে পৃথিবীতে যে সফটওয়্যারই দেওয়া হোক কেন আপনি কাজ করে ফেলবেন। যেমন ঢেঁকি ধান যে ভাঙতে পারে, সে স্বর্গে গেলেও ধান ভাঙবে, মর্তেও ধান ভাঙবে, পাতালেও ধান ভেঙে ফেলবে। ধান ভাঙা চাই, ভাঙতে শেখা চাই। ধান যে ভাঙতে পারে সে সব জায়গায় ধান ভাঙবে। ব্যাপারটা আপনারা যদি শিখে যান, ব্যাপারটা কিভাবে করতে হয়, মেন কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, যে কোনো অ্যাপসে আপনারা কাজ করতে পারবেন, এ নিয়ে কোনো টেনশন নেই, সেটা আমি আপনাদেরকে বলে দেবো। পরবর্তী, আর আপনাদের যাদের ল্যাপটপ আছে, আপনারা যদি চান কেপি স্টার ওয়ান সফটওয়্যার আপনারা নিয়ে নিতে পারেন। কেপি স্টার ওয়ান সফটওয়্যার পরেও নিতে পারেন। ওদের ওদের বছরে লাইসেন্স ফি 1,500 টাকা করে দিতে হয়। এছাড়াও যত পেড সফটওয়্যার, যদি ট্রু অ্যাস্ট্রোলজি বলেন বা যা আছে, ওই 8,000 10,000 টাকা করে দাম। কিছু কিছু আছে 25-30 হাজার টাকাও আছে। হোরোসফটের দাম একটু বেশি, হোরোসফট খুব ভালো সফটওয়্যার, 25,000 টাকা বোধহয় দাম আছে। হোরোসফট খুব ভালো সফটওয়্যার। তবে যখন প্র্যাকটিস করবেন, যখন আপনারা মার্কেটে বসে প্র্যাকটিস করবেন বা ক্লায়েন্ট ডিলিংস করবেন বা রোজগার করবেন বা ভালো করে রিসার্চ করবেন, আপনারা ইনভেস্ট করে দামি সফটওয়্যার নিতে পারেন। অনেক দামের সফটওয়্যার আছে, আপনারা এই ফিল্ডে যখন এন্টার করেছেন, থাকতে থাকতে পড়াশোনা করতে করতে সব জেনে যাবেন। কিন্তু এই মানে খুঁজতে খুঁজতেই পাবেন। এখন সোশ্যাল মিডিয়া, এখন অনলাইন প্ল্যাটফর্ম, এখন এত বেশি অ্যাক্টিভ, এত বেশি নলেজ দিতে পারে আপনাকে, যখন আপনি জেনে যাবেন কোন জ্ঞানটা অর্জন করতে হবে, আপনি যে কোনো জ্ঞান সব জায়গা থেকেই পাবেন। তো এই হলো বিষয়। এর পরবর্তী পর্যায়ে আমি প্রত্যেককে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা আপনারা মোবাইলেই দেবো, গ্রুপেই দিয়ে দেবো, আপনাদের যে গ্রুপ, এবং পিডিএফটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, পিডিএফটা আপনারা ড্রাইভে সেভ করে রাখতে পারেন, এটা আপনাদের বিষয়। আমি যদি প্রয়োজন পড়ে কিছু কিছু জিনিস লিখেও দিতে পারি, আপনারা কাগজ কলম ক্লাসে যখন বসবেন সাথে অবশ্যই রাখবেন, চেষ্টা করবেন। কোনো কোনো সময় লিখিয়ে দেবো। যদি কখনো মনে হয় যে না আপনারা ক্লাসের সময় লিখবেন না, আমি তো রেকর্ডিং দিয়ে দেবো, তখন রেকর্ডিং এর সময় বসে আপনারা লিখে নেবেন, ইটস ইয়োর চয়েস। তবে সবটাই ক্লাসের সময় আমার মনে হয় মনোযোগ দিয়ে ক্লাসটা শুনে নেবেন, যেহেতু রেকর্ডিং এর অপশন আছে। রেকর্ডিং এর সময় আবার ধরে ধরে ব্যাপারটাকে লিখে টিখে নেবেন, এটা আমার রিকোয়েস্ট। প্রত্যেকটা ক্লাসের পর সেই ক্লাসের রেকর্ডিং যাদের প্রয়োজন হবে দেখে নেবেন। পরবর্তী পর্যায়ে 5, 6, 7 নম্বর ক্লাসের পর প্রত্যেকটা ক্লাসের আমি বলবো আপনাদেরকে, সেই ক্লাসের পরের দিন সেই ক্লাসের রেকর্ডিংটা 1 বার 2 বার 3 বার যতটা সম্ভব অন্তত পক্ষে একবার অবশ্যই দেখবেন। কারণ রেকর্ডিং এ আপনাদের লাইভ ক্লাসে যদি কিছু মিস হয়ে যায়, রেকর্ডিং এ সেটা কাজ দেবে। আজকের তারিখে তথ্য প্রযুক্তি বা এই ধরনের জিনিসগুলো থেকে যে সুবিধাটা আমরা পাচ্ছি, সেই সুবিধাটা আমরা অবশ্যই নেবো। তাই রেকর্ডিংটা অবশ্যই নেবেন।
আর ক্লাসে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। যদি কোনোদিন ক্লাস মিস হয়, ডেফিনেটলি পরের দিন ভালো করে সেই ক্লাসের রেকর্ডিংটা দেখে নেবেন। এবং যখনই কোনো বিষয় হচ্ছে, সেই বিষয়টাকে সেই সময়ের জন্য, ধরুন আজকে একটা কোনো কিছু আমি আলোচনা করলাম, আজকে সেই আলোচনাটা হয়ে যাওয়ার পর আপনারা শুনলেন, আবার রেকর্ডিং এ সেটা শুনলেন, শুনে হয়তো কোনো একটা প্রশ্ন তৈরি হলো, তারপরের ক্লাসেই ওই প্রশ্নটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো একটা বিষয় এখন 3 নম্বর ক্লাসের বিষয়, আপনার যখন 13 নম্বর ক্লাস এসে যাবে, তখন যদি আপনি তোলেন, তখন আপনারও সমস্যা, সবার সমস্যা হবে। কারণ 13 নম্বর ক্লাস মানে আমরা অনেক 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 এগিয়ে যাব। মানে আমরা যখন চাঁদে পৌঁছে যাব, তখন আপনি যদি সমুদ্রের তলার গল্প করেন, তখন সেটা আপনার পক্ষে অসুবিধা। তো যে সময়ের কথা সে সময়, অর্থাৎ আপনারা অ্যাক্টিভ থাকবেন। ক্লাসে অবশ্যই সবাই প্রশ্ন উত্তর করবেন, যত পারবেন প্রশ্ন করবেন, রিলেভেন্ট কোয়েশ্চেন করবেন, কোর্সের মধ্যে প্রশ্ন করবেন, আমি যে বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে প্রশ্ন করবেন। ক্লাসের শেষে যে বিষয়ের উপর ক্লাস হলো সেই বিষয়ের যত রকম প্রশ্ন ক্লাসের শেষে করতে পারেন, আর ক্লাসের শুরুতে পূর্ববর্তী দিনের বিষয়ের সমস্ত প্রশ্ন করতে পারেন। আমি কন্টেন্টে চলে যাচ্ছি। যতটুকু যা গল্প করার আজকে হাবড়ি গাবড়ি যা গল্প আমি করে নিলাম, আপনারা সবাই শুনবেন এইভাবে। আমি স্ক্রিন শেয়ার করব এবং আস্তে 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 আমি কন্টেন্টে যাব। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, দেখুন, জ্যোতিষাং বেদানাং চক্ষু। আচ্ছা, জ্যোতিষে যে টুলস, একটা আমরা যে জ্যোতিষ শাস্ত্র করব, জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করতে গেলে যেগুলো যেগুলো দিয়ে জ্যোতিষ শাস্ত্র হয়, সেগুলো হচ্ছে কি কি? জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করতে গেলে যেগুলো লাগে সেটা হচ্ছে রাশি, ভাব, গ্রহ, নক্ষত্র। আমাদের যে ভারতীয় জ্যোতিষ, সেই ভারতীয় জ্যোতিষে দেয়ার আর 9 প্ল্যানেটস ইন ইন্ডিয়ান সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি। শান বা যাকে রবি বলা হয়, মার্স বা যাকে মঙ্গল বলা হয়, জুপিটার বা যাকে গুরু বৃহস্পতি বলা হয়, স্যাটার্ন বা যাকে শনি বলা হয়, ড্রাগন স্টেল তাকে কেতু বলে, মুন বা চন্দ্র, মার্কিউরি বা বুধ, ভেনাস বা শুক্র, ড্রাগন সেট বা রাহু। এই 9টি গ্রহ, এই 9টা গ্রহের নাম মুখস্থ রাখবেন। এছাড়াও there are 12 signs or rashis in astrology। 12টা রাশি বা 12টা সাইন আছে। কি কি? 1 নম্বর মেষ বা এরিস। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি, আমি যে টার্মস গুলো বলছি এদের যে সিকোয়েন্স, এই নাম্বারটাও আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর মেষ রাশি বা এরিস সাইন, 2 নম্বর বৃষভ রাশি বা টরাস সাইন, 3 নম্বর মিথুন রাশি বা জেমিনাই সাইন, 4 নম্বর কর্কট রাশি বা ক্যান্সার সাইন, 5 নম্বর সিংহ রাশি বা লিও সাইন, 6 নম্বর কন্যা রাশি বা ভার্গো সাইন, 7 নম্বর তুলা রাশি বা লিব্রা সাইন, 8 নম্বর বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন, 9 নম্বর ধনু রাশি বা সেজিটেরিয়াস সাইন, 10 নম্বর মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন, 11 নম্বর কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস সাইন, 12 নম্বর মীন রাশি বা পাইসেস সাইন। তাই এই যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির নাম আপনাদের, এবং নম্বরটাও যে 7 নম্বর তুলা, এটাও আপনারা মনে রাখতে লাগবে। 27টা নক্ষত্র আছে, দেয়ার আর 27 স্টার্স। তা এই যেমন 12টা রাশি আছে, 27টাও নক্ষত্র আছে। সেই নক্ষত্র কি? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। দেখুন, এই 27টা নক্ষত্র
আপনাকে এখনই বসে 27টা নক্ষত্রের নাম মুখস্থ করতে লাগবে না, তবু আপনারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে থাকবেন। এবং দেখুন প্রত্যেকটা নক্ষত্রের পাশে একটা গ্রহের নাম লেখা আছে। এর কারণ আমাদের প্রাচীন ঋষিরা, যেমন আমাদের ঘরের মালিক হই না আমরা, আমি আমার ঘরের মালিক বা আমার বাবা মালিক, পাশের বাড়ির মালিক, পাশে আমার কাকার বাড়ি, কাকার ঘরের মালিক কাকা, তার পাশে আমার জ্যাঠার ঘর, জ্যাঠার ঘরের মালিক জ্যাঠা। তো প্রত্যেকটা ঘরের যে যার মালিক থাকে। তো এই যে 27টা নক্ষত্রকে ওনারা 27টা ঘর ধরে নিলেন এবং প্রতিটা নক্ষত্রের একটা করে মালিক কে হলো ওই গ্রহ, 9টা গ্রহ। উপর আকাশে যে 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহ হচ্ছে এক একটা নক্ষত্রের মালিক। যেমন অশ্বিনীর মালিক হচ্ছে কেতু, ভরণীর মালিক হচ্ছে শুক্র, কৃত্তিকার মালিক হচ্ছে শান। এইভাবে 27টা যে নক্ষত্র, সেই নক্ষত্রের পাশে তাদের মালিক বা লর্ডের বা ওনারের নাম দেওয়া আছে। তাছাড়াও 12টা ভাব আছে। এবারে হাউস, ইংরেজি টার্মস হচ্ছে হাউস, বাংলা বা হিন্দি বা সংস্কৃত শব্দ হচ্ছে ভাব। এটা আমি বিস্তারিত বলবো, ভাবের যখন ডেসক্রিপশন দেব আমি বিস্তারিত ভাবের বিষয়ে বলবো। তা ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস, নাইন্থ হাউস, 10th হাউস, 11th হাউস, 12th হাউস, বা প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। দেখুন আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো যে এই যে এখানে আমি দেয়ার আর 9 প্ল্যানেটস কথাটা ব্যবহার করলাম। আপনারা সবাই জানেন প্ল্যানেটস মানে হচ্ছে গ্রহ। ভূগোলের টার্মসে বা জিওগ্রাফিক্যাল টার্মসে আমরা বলি প্ল্যানেট মানে গ্রহ, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে, যেটা ওয়েস্টার্ন বা ইংরেজি শব্দ প্ল্যানেট, সেই প্ল্যানেট আর আমাদের বৈদিক জ্যোতিষীয় যে গ্রহ, এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। কেন কেন না আমি আপনাদের আগেও বললাম যে ওপর আকাশে যে গ্রহগুলো ঘোরে তারা হচ্ছে যে মঙ্গল, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো ইত্যাদি ইত্যাদি। ওপর আকাশে কিন্তু রাহু কেতু বলে কোনো প্ল্যানেটের অস্তিত্ব নেই। অথচ আমাদের প্রাচীন ভারতীয় জ্যোতিষ পরম্পরাতে তা সেই ঋষিরা বললেন যে রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, চন্দ্র, বুধ, শুক্র ছাড়াও রাহু কেতু নামক দুখানা গ্রহ আছে। এই যে গ্রহ শব্দ আর এই প্ল্যানেট শব্দ কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। প্ল্যানেট মানে সেলেস্টিয়াল বডি, ওপর আকাশে পৃথিবী, এই সূর্যকে কেন্দ্র করে যারা সব ঘুরছে তারা হচ্ছে প্ল্যানেট। আর গ্রহ কথা যে শব্দটা এসেছে আমাদের প্রাচীন ভারতীয় যে সংস্কৃত শব্দ, সংস্কৃত তো ধাতু থেকে, ধাতুরূপ থেকে আলাদা 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 শব্দের উৎপত্তি হয়। যেমন এই গ্রহ শব্দটা এসেছে গ্রহণ শব্দ থেকে, এই গ্রহণ থেকেই গ্রহণা শব্দটা এসেছে গ্রহ। আমরা যা গ্রহণ করি তাই আমার গ্রহ। আর এই গ্রহগুলো আমাদের 9টা যে গ্রহ, এই 9টা গ্রহের মানে যে একদম প্ল্যানেট তা কিন্তু নয়। গ্রহ মানে আমরা যা গ্রহণ করি। এবারে দেখুন যেমন আমি ওখানে আপনাদের বলে এলাম যে 27টা নক্ষত্র এবং 27টা নক্ষত্রের যে লর্ড, 27টা নক্ষত্রের যে মালিক, তাদের নাম ওখানে ডিফাইন করা আছে। 27টা নক্ষত্রের মালিকদের নাম ওখানে ডিফাইন করা আছে। দেখুন তেমনি ওপরে যে 12টা রাশি আছে না, আমি বললাম মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, এই 12টা রাশিরও ওনার বা লর্ড আছে। 12টা রাশিকেও 12টা ঘর বলা হয়। তা এই 12টা রাশির ওনার কারা কারা এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। মেষ রাশি বা এরিস সাইনের ওনার হলো মঙ্গল বা মার্স। বৃষভ বা তুলা, এই বৃষভ বা টরাস এর যে ওনার হলো ভেনাস বা শুক্র। মিথুন বা জেমিনাই এর ওনার হলো মার্কিউরি বা বুধ। কর্কট বা ক্যান্সার এর ওনার হলো মুন। সিংহ বা লিও এর ওনার হলো সান। কন্যা বা ভার্গ এর ওনার হলো মার্কিউরি। তুলা বা লিব্রা এর ওনার হলো ভেনাস। বৃশ্চিক বা স্করপিও এর ওনার হলো মার্স। ধনু বা সেজিটেরিয়াস এর ওনার হলো জুপিটার। মকর বা ক্যাপ্রিকন এর ওনার হলো স্যাটার্ন। কুম্ভ বা অ্যাকুরিয়াস এর ওনার হলো স্যাটার্ন। মীন বা পাইসেস এর ওনার হলো জুপিটার।
দেখুন এখানে একটা জিনিস দেখা গেল যে বৃহস্পতি দুটো জায়গার ওনার, শুক্র দুটো জায়গার ওনার, বুধও দুটো জায়গার ওনার, মঙ্গলও দুটো জায়গার ওনার, শুধু সূর্য এবং চন্দ্র একটা করে জায়গার ওনার। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের ওনার হচ্ছে মুন, সিংহ রাশি বা লিও সাইনের ওনার হচ্ছে সূর্য। এদের দুজনের একটা করে সাইন, বাকি যে 5টা গ্রহ প্রত্যেকের দুটো করে। এখানে একটা জিনিস লক্ষণীয়, রাহু কেতুর জন্য কিন্তু কোনো রাশি ওনারশিপ নেই, বা কোনো রাশির ওনার রাহু কেতু নয়। এছাড়াও বৈদিক জ্যোতিষে কিছু কিছু জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। এই যে আমি বললাম ওনার, আমার তো ক্লাস চলছে, আমি বললাম ওনার, গ্রহগুলোর নাম প্ল্যানেট, সান, মুন, মার্স, মার্কিউরি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন। তাদের ওনারশিপ কোথায়? সান হচ্ছে লিও, মুন হচ্ছে ক্যান্সার, মার্স হচ্ছে এরিস স্করপিও মানে মেষ এবং বৃশ্চিক, মার্কিউরি হচ্ছে জেমিনাই এবং ভার্গো মানে হচ্ছে মিথুন এবং কন্যা, বৃহস্পতি হচ্ছে স্যাজিটেরিয়াস এন্ড পাইসেস ধনু এবং মিন, ভেনাস হচ্ছে টরাস এন্ড লিব্রা অর্থাৎ বৃষ এবং তুলা, স্যাটার্ন হচ্ছে অ্যাকুয়ারিয়াস এন্ড ক্যাপ্রিকন মকর এবং কুম্ভ। এটা হলো ওনারশিপ। এছাড়াও একটা টার্মস আছে মূল ত্রিকোণ, একটা টার্মস আছে এক্সাল্ট, একটা টার্মস আছে ডেবিলিয়েটেড। এগুলো আপনাদেরকে স্মরণ রাখতে হবে, ভবিষ্যতে প্রেডিকশনের সময় লাগবে। কিরকম? যেমন সান, সে মূল ত্রিকোণ জায়গা হচ্ছে লিও, মূল ত্রিকোণ। সান এক্সাল্ট মানে হচ্ছে তুঙ্গস্থ মানে উচ্চস্থ হয় এরিসে, সান ডেবিলিটেড হয় লিব্রাতে বা নিচস্থ হয়। এক্সাল্ট মানে উচ্চস্থ, ডেবিলিটেড মানে নিচস্থ। সান এক্সাল্ট এরিসে হয় উচ্চস্থ বা তুঙ্গস্থ, আর ডেবিলিটেড হয় লিব্রা বা তুলাতে। তেমনি বাকি সমস্ত যে গ্রহ আছে, চন্দ্রমা তার মূল ত্রিকোণ টরাস, তার এক্সাল্ট টরাস মানে সে উচ্চস্থ বা তুঙ্গস্থ হয় বৃষতে এবং নিচস্থ হয় স্করপিও বা বৃশ্চিকে। এইভাবে প্রত্যেকটা গ্রহ তার ওনার কোথায় আছে, কোন জায়গায় কোন রাশিতে তার মূল ত্রিকোণ অবস্থান, কোন রাশিতে সে এক্সাল্ট, কোন রাশি সে ডেবিলিটেড, এটা আপনাদেরকে পড়ে পড়ে স্মরণ রাখতে হবে, কারণ প্র্যাকটিসের সময় এগুলো লাগবে, প্রয়োজন পড়বে। দেখুন প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা গ্রহের একটা ফ্রেন্ড, একটা সম এবং একটা এনিমি, এগুলো একদম প্রাথমিক পার্ট। নৈসর্গিক রিলেশন টেবিল মানে পারস্পরিক সম্পর্ক। যেমন আমাদের ঘরে একটা ঘরে বাবা, মা, ছেলে, বৌমা, তার ছেলে, তার মেয়ে, কাকা, ভাইপো, চাকর বাকর সব নিয়ে ঘর থাকে। তো কোনো কোনো ঘরে দেখবেন বউ শাশুড়ির মধ্যে খুব ভালো সম্পর্ক, কোনো কোনো ভালো ঘরে দেখবেন বউ শাশুড়ির মধ্যে 36 কাঁকড়া। কোথাও কোথাও স্বামী স্ত্রীর মধ্যে খুব প্রেম ভাব আছে, কোথাও স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়াঝাটি, কোথাও কোথাও ছেলে মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, বউকে সহ্য করতে পারে না, কোথাও আবার ছেলে মায়ের বউয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়েছে, কোথাও কোথাও ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ভালো, বাবাকে দেখতে পারে না। এরকম নানা রকমের জায়গায় নানা রকমের সম্পর্ক, মানে সব জায়গায় সম্পর্ক কিন্তু একরকম নয়, কিন্তু সম্পর্ক সবার সঙ্গে আছে, অর্থাৎ কোথাও মিত্রতা, কোথাও শত্রুতা আছে। তেমনি উপরে যে গ্রহগুলো বললাম, এই গ্রহগুলোরও কিছু মিত্রতা কিছু শত্রুতা আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যদিও আমি একটা কথা বলি, কেপি অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশনে প্রাথমিক পর্যায়ে এই বিষয়গুলো খুব একটা লাগবে না, তবুও এই বিষয়গুলো জেনে রাখতে লাগে, আপনারা একটু জেনে রাখবেন। সূর্য তার ফ্রেন্ড হচ্ছে মুন, জুপিটার, মার্স, মানে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল সূর্যের ফ্রেন্ড। যে কোনো বৈদিক জ্যোতিষের বইয়ে আপনি বা যে কোনো জ্যোতিষের বইয়ে আপনি যদি বই কেনেন বা আপনার যদি বই থাকে, এই যে কথাগুলো আমি বলছি এগুলো সেখানে লেখা আছে, একদম বাংলা বই থাকলে বাংলাতেও লেখা আছে। গ্রহ, তার বন্ধু, তার মিত্র, তার শত্রু, তার সম, এই টেবিল আছেই আছে। তা প্রত্যেকটা গ্রহের কোন গ্রহের কে ফ্রেন্ড, কোন গ্রহের কে সম, কোন গ্রহের কে এনিমি, এটা আপনারা টেবিলটা দেখে পড়ে স্মরণ রাখতে পারবেন, এবং এগুলো কিন্তু আপনাদেরকে পড়ে পড়ে স্মরণ রাখতেই হবে ভবিষ্যতের প্রেডিকশনের জন্য। এর কোনো শর্টকাট মেথড নেই। আচ্ছা, এইখানে একটা শর্টকাট মেথড আমি বলে দিই।
শর্টকাট মেথড হলো এই রবি, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, এই 4টে গ্রহকে বলা হয় দেবগ্রহ। আর শনি, শুক্র, রাহু, কেতু, এই 4টিকে বলা হয় রাক্ষস গ্রহ বা অসুর গ্রহ। মানে দুটো পার্ট, দেব আর অসুর। মাঝখানে আছে মার্কিউরি, সে হচ্ছে নিউট্রাল। মার্কিউরি হচ্ছে নিউট্রাল। এখন বিষয়টা দাঁড়াচ্ছে দেবগ্রহগুলোর সঙ্গে দেবগ্রহ বন্ধু, আর রাক্ষসগুলোর সঙ্গে রাক্ষসগুলো বন্ধু। আর দেবগ্রহগুলোর সঙ্গে রাক্ষস গ্রহগুলোর সাধারণত শত্রুতাই আছে। দেখবেন রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি বন্ধু, শুক্র, শনি, বুধ আর রাহু, কেতু তারাও বন্ধু। এখানে রাহু, কেতুটা আমি উল্লেখ করিনি, তবুও খেয়াল রাখবেন ওই রাহু। তো বিষয়টা হলো দেবগ্রহের সঙ্গে রাক্ষস গ্রহ এবং রাক্ষস গ্রহের সঙ্গে দেবগ্রহ মেলে না বা মিলবে না, এটা আপনারা রাখবেন। বৈদিক জ্যোতিষের এগুলো প্রারম্ভিক পাঠ, কিছু কিছু বিষয়গুলো আপনাদেরকে স্মরণ রাখতে হবে, পড়ে আপনারা মনে রাখবেন। আমি এই দুটো পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দেব এবং আপনারা একটু দেখে নেবেন। যদি আপনাদের বাংলা বই থাকে তাতেও আপনারা এই কথাগুলো দেখে একটু নামগুলো, টার্মসগুলো মনে রাখতে পারেন বা মনে রাখবেন। এটা আমার বক্তব্য। এরপরে আমি এই দেখতে পাচ্ছেন কেপি স্টার ওয়ান সফটওয়্যার, আমি এটাকে আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি। আমি কেপি স্টার ওয়ান সফটওয়্যারটাতেই আপনাদের এই কোর্সটা করাবো বা কোর্সটা শেখাবো। এছাড়াও ট্রু অ্যাস্ট্রোলজি সফটওয়্যারেও আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান চার্ট, আর এটা যেটা দেখছেন এটা নর্থ ইন্ডিয়ান চার্ট। আচ্ছা, আচ্ছা আমি সেটিংস গুলো আপনাদেরকে পরে বলে দেবো। সেটিংস আমি পরে সবটাই বলে দেবো আপনাদেরকে। যেমন ধরুন আমি এখন কি করলাম আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ, ও নেম অফ এখানে নর্থ সাউথ আছে না, ঠিক আছে, দাঁড়ান দেখে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান চার্ট, ঠিক আছে। চার্ট ইস্ট ইন্ডিয়ানে, এইটা হলো আমাদের ইস্ট ইন্ডিয়ান চার্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান চার্ট। দেখুন এই সব জায়গাতেই কিন্তু 12টা, এটা দেখতে এরকম, সব জায়গাতেই 12টা ঘর আছে, সব জায়গাতেই 12টাই খোপ আছে। এখানে ইস্ট ইন্ডিয়ানেও 12টা খোপ, আপনার কোথায় গেল, কাস্টমাইজ প্রিফারেন্সে যদি আপনি নর্থ ইন্ডিয়ানও সাউথ ইন্ডিয়ানও যান, সাউথ ইন্ডিয়ানেও দেখবেন, দেখুন সাউথ ইন্ডিয়ানেও 12টাই খোপ আছে, আবার নর্থ ইন্ডিয়ানেও যাবেন 12টা খোপ। শুধু দেখার একটু
ওর ভেতরেই 12টা রাশি, 12টা ভাব, 12টা 9টা গ্রহ আছে, এটা থাকবে। এটা আমি দেখিয়ে দেবো, খুব চিন্তা করবেন না, এটা বিষয়টা খুব সহজ, একবার দেখলে আপনারা বুঝে যাবেন। যেটা বলার সেটা হচ্ছে এই, দেখুন জ্যোতিষে একটা কথা আছে, সেই কথাটাকে কি বলে জানেন? যোগ বা সম্বন্ধ। যোগ বা সম্বন্ধ, রিলেশন, মানে কানেকশন এবং রিলেশন। গোটা জ্যোতিষ সাবজেক্টটাই আমরা যে প্রেডিকশন করব সেটা দাঁড়িয়ে আছে কানেকশন এবং রিলেশনের উপর। কিরকম কানেকশন রিলেশন? এই যে আমি বললাম যে আমাদের এই যে সমাজে আমাদের যে পরিবারগুলো আছে, আমাদের যে ঘরগুলো আছে, আমরা যে ঘরের লোকগুলো আছি, এই ঘরের লোকগুলোয় যারা যারা আছি, সব ঘরেই তো এরকমই লোক আছে। আমাদের ঘরেও যেমন বাবা আছে, মা আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। পাশের বাড়িতেও বাবা আছে, মা আছে, বউ আছে, ছেলে আছে। তো সব বাড়িতে কিন্তু এই যে লোকগুলোর মধ্যে সম্পর্ক একরকম নয়। ওই কোনো বাড়িতে বাবা মায়ের ঝগড়া, কোনো বাড়িতে বাবা মায়ের সম্পর্ক ভালো, কোনো বাড়িতে ছেলে মায়ের ঝগড়া, কোনো বাড়িতে ছেলে মায়ের সম্পর্ক ভালো। এটা আলাদা আলাদা বাড়ির আলাদা আলাদা নিয়ম, কিন্তু কানেকশন প্রত্যেকের আর রিলেশন প্রত্যেকেরই কিন্তু ওই রকমই আছে, কিন্তু আলাদা আলাদা। তো তেমনি আমাদের প্রতিটা যে চার্ট, প্রত্যেকটা যে হরোস্কোপ, প্রত্যেকটা মানুষের হরোস্কোপ, পৃথিবীতে যেমন একই রকমের পাতা দুটো হয় না, দুটো মানুষের হাতের ছাপ একরকম দেখতে হয় না, চোখের রেটিনা যেমন মেলে না, প্রত্যেকে যেমন ভিন্ন হয়, তেমনি দুটো মানুষের হরোস্কোপও এক হতে পারে না। পৃথিবীতে যত মানুষ, সবার হরোস্কোপ কিন্তু তত হবে আলাদা আলাদা। আমাদের কাছে আমরা যারা ক্রেপিয়াস বা কোনো জ্যোতিষ প্র্যাকটিস করব, আমাদের কাছে কোনো এক রকমের চার্ট দুবার আসবে না, এক চার্ট একবারই আসবে। অন্য লোকের চার্ট সম্পূর্ণ ভিন্ন, ভাগ্য সম্পূর্ণ ভিন্ন। তো হ্যাঁ, ইনার যে টুলস, ইনার যে টুলস, অর্থাৎ 12টা রাশি, 12টা ভাব এবং 9টা গ্রহ সব জায়গাতেই কিন্তু সব চার্টেই আছে, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে কানেকশন, তাদের মধ্যে যে রিলেশন সব জায়গায় কিন্তু ভিন্ন। আর ওই কানেকশন এবং রিলেশনের উপর ভিন্নতার উপরেই কিন্তু প্রেডিকশনও হবে ভিন্ন, ভাগ্যও হবে ভিন্ন। তাহলে আমাদের ওই কানেকশন এবং রিলেশনটা জানতে হবে, শিখতে হবে। কানেকশন রিলেশনের ওপরেই কিন্তু এই সাবজেক্টটা দাঁড়িয়ে। কিসের কানেকশন? আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম, আমাদের টুলস কি, দ্য টুলস অফ অ্যাস্ট্রোলজি কি? 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে জানতে গেলে আমাদের আগে এদের সম্পর্কে জানতে হবে। ওই জন্য রাশিগুলোর কারো কথা, গ্রহগুলোর কারো কথা, ভাবগুলোর কারো কথা আমরা জেনে নেব। জেনে নিয়ে তাদের সঙ্গে আমরা ওই সম্পর্ক এবং তাদের মধ্যে রিলেশন এবং কানেকশন আমরা বানাতে থাকবো, বুঝতে থাকবো, ধরতে থাকবো, তার উপরে প্রেডিকশন হবে। যেমন আজকে আমি একটা কানেকশন আপনাদেরকে বললাম। কি কানেকশন বললাম? সেটা হলো এই যে 12টা রাশি বললাম, আর কটা আমাদের গ্রহ আছে? 9টা গ্রহ আছে। তা 9টার মধ্যে এই 12টা রাশির সঙ্গে গ্রহদের একটা সম্পর্ক আজকে আমরা দেখে নিলাম। কি সম্পর্ক? না, মেষ রাশি এবং বৃশ্চিক রাশির মালিক বা ওনার হলো মঙ্গল গ্রহ, অর্থাৎ মঙ্গল গ্রহের সঙ্গে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির একটা কানেকশন পেলাম। বৃষভ রাশি এবং তুলা রাশির ওনার হলো শুক্র, অর্থাৎ বৃষভ রাশি এবং তুলা রাশির সঙ্গে আমরা শুক্র গ্রহের কানেকশন পেলাম। মিথুন রাশি এবং কন্যা রাশির ওনার হলো বুধ, তাহলে বুধ গ্রহের সঙ্গে এই দুটো রাশির আমরা সম্পর্ক পেলাম। কর্কট রাশির মালিক হলো চন্দ্রমা, সিংহ রাশির মালিক হলো সূর্য, ধনু রাশি মীন রাশির মালিক হলো বৃহস্পতি, মকর রাশি কুম্ভ রাশির মালিক হলো শনি। অর্থাৎ এদের সঙ্গে আমরা একটা রাশির সঙ্গে একটা গ্রহের সম্পর্ক পেলাম। বেশ, এরপরে রাহুর সঙ্গে যখন গ্রহের সম্পর্ক পেয়েছি, তাহলে এবার ভাবের সম্পর্ক আমরা মেলাবো। ধীরে 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 আমাদের হতে থাকবে। আমি পরের দিন আপনাদেরকে 12টা রাশির কারো কথাটা বলবো। রাশির কারো কথা অনেক বেশি, অনেক বড়। রাশি মানে প্রচুর। প্রাচীন ঋষিরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপারটা বুঝবেন। আমি শুরুতেই কি বললাম যে ব্রহ্মাণ্ডের শেষ কোথায় আমরা কল্পনাই করতে পারি না। প্রাচীন ঋষিরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গা আছে
সমস্ত জায়গাগুলোকে বা সমস্ত প্রকারের জায়গাগুলোকে 12টা ভাগে ভাগ করেছিল, 12 প্রকারের। যেমন ধরুন আমাদের যে ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিরূপ আছে। কাশ্মীরে যান পাহাড়িয়া জমি, রাজস্থানে যান বালুময় জমি, কেরালায় যান জল জল চারিদিকে, আপনি মধ্যপ্রদেশে যান, ছত্তিশগড়ে যান, রুক্ষ সূক্ষ্ম উঁচু উঁচু টিলা টিলা, কোথাও মালভূমি, আবার কোথাও নিচু জমি আছে, কোথাও কালো মাটি, কোথাও লাল মাটি, এমনি নানা রকম জায়গায় নানা রকম জমি আছে এবং নানা রকমের সেখানকার ভূমিরূপ আছে, নানা রকম সেখানে ফসলও হয় আলাদা, সেখানকার ওয়েদারও আলাদা, সেখানকার পোশাক আশাকও আলাদা। কাশ্মীরের লোকেদের পোশাক আশাক, কাশ্মীরের লোকেদের খাওয়া দাওয়া, কাশ্মীরের লোকেদের কথাবার্তা, কাশ্মীরের লোকেদের সবকিছুই আলাদা, রাজস্থানের মতো মিলবে না। তা তেমনি এই কাশ্মীর একটা জায়গা ভারতবর্ষে, রাজস্থান একটা জায়গা, ভারতবর্ষের যে ভূ প্রকৃতি, সেই ভূ প্রকৃতিকে যদি ভূগোল পড়া হয় আমরা জানি, কোথাও বলবো হিমালয় পার্বত্য অঞ্চল, কোথাও বলবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, কোথাও বলবে মালভূমি অঞ্চল, কোথাও বলবে সমভূমি অঞ্চল। একটা ভারতবর্ষের এরকম আলাদা আলাদা ভাগ বিভাগ। প্রাচীন ঋষিরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে যা জানি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তো একটা আলাদা 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 একটা জায়গার মতো, তো তা সেখানে কোথাও আকাশ আছে, স্পেস, কোথাও গ্রহ আছে, যা আছে আছে, তা সমস্তটাকে বলেছিলেন 12 প্রকারে, তা না 12 রকমের ডেফিনেশন, 12 রকমের তারা ভাগ করেছিলেন। তাই 12টা রাশি, মানে 12 প্রকারের জমি, 12 প্রকারের জায়গা, সেই 12 প্রকারের জায়গা হচ্ছে 12 প্রকারের রাশি। রাশির আর একটা ক্যারেক্টারিস্টিক আছে, রাশি কথার অর্থ আমাদের শব্দে রাশি মানে প্রচুর, রাশি রাশি জিনিস, রাশি মানে প্রচুর। তো এক একটা রাশির যে কারো কথা বা রাশির যে সিগনিফিকেশন প্রচুর হতে পারে, প্রচুর। তো আমি পরের দিন কোর অফ দ্য সিগনিফিকেশন, কোর অফ দ্য সিগনিফিকেশন আমি আপনাদেরকে রাশির বলবো, ভাবেরও বলবো। একটা কথা আপনাদের বলে যাই আজকে। প্রাচীনকালের ঋষিরা, আপনারা সবাই জানেন প্রাচীনকালে দেবতা ছিল এবং অসুর ছিল। দেবতারা সব ভালো ভালো করতো, ঋষিরা সব ভালো ভালো করতো, আর অসুররা সব খারাপ খারাপ করতো। কিন্তু বাস্তব যেটা সত্য, কোনো কিছু করতে গেলে জ্ঞান চাই, নলেজ। নলেজ ইজ দ্য আলটিমেট পাওয়ার, এবং সেটা দেবতারাও জানতো। তারা যখনই কোনো একটা রিসার্চ করে কোনো জ্ঞান অর্জন করত, সেই রিসার্চ করে যে জ্ঞানটা তারা অর্জন করত, দেবতা ঋষিরা চাইতো এই জ্ঞানটা জগৎ সংসারের মঙ্গলের জন্য বা ভালোর জন্য ব্যবহৃত হোক। দেবতা বা ঋষিরা খুব ভালো করে জানতো এই জ্ঞানটা যদি গলত হাতে, মানে ভুল হাত বা রাক্ষসদের হাতে যায়, তারা এই জ্ঞানটা দূর প্রয়োগ করবে বা খারাপ প্রয়োগ করবে। সেই জন্য প্রাচীন ঋষি এবং দেবতারা চাইতো যে নলেজ সেটা যেন রাক্ষসদের হাতে না যায়। তার জন্য তারা কি করতো, তারা একটা প্রসেস নিয়েছিল। তারা সমস্ত নলেজকে কোডিং করে দিত, কোডিং করা। আমাদের এখন কাজ হচ্ছে সেটাকে ডিকোড করা। কিভাবে কোডিং করতো? কোনো শব্দের মাধ্যমে, কোনো চিত্রের মাধ্যমে কোডিং করতো। এই যে 12টা রাশি, 12টা রাশিকে তারা যে কোডিং করেছে, আমাদের কোড ওয়ার্ডটা, সেই কোডের যে কোর, সেই কোডটা আমাদের জানলে আমরা রাশি সম্পর্কে ধীরে 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 অনেক বেশি জানতে পারবো। ভাবেরও যে কোড আমরা যদি জেনে যাই, সেই কোডটা কি আছে, সেই কোডের আমরা ডিকোড করতে থাকবো, ডিকোড করতে থাকবো। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যদি গর্ত খুঁড়তে দেওয়া হয়, যদি বলা হয় যত পারো তুমি নিচে যাও, খুঁড়তে পারো, আপনাকে যদি জমি দেখিয়ে দেওয়া হয়, তা আপনার তো খুঁজে পাবেন না, খুঁড়তে 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 কত নিচে চলে যাবেন, খোঁড়া আর শেষ হবে না। কিন্তু জমিটা যদি দেখিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এই জমিতে যদি আপনি খুঁড়ে সোনা পাবেন, তাহলে আপনি খুঁড়তেই থাকবেন আর সোনা তুলতেই থাকবেন, যত নিচে যাবেন খুঁড়বেন আর সোনা তুলবেন। তো তেমনি জ্যোতিষের যে নলেজ, ওটা খোঁড়াখুঁড়ির নলেজ। আপনাকে খুঁড়তে থাকতে হবে, খুঁড়তে থাকবে। কোথায় খুঁড়বেন, এটা কোড বলে দেওয়া হবে। এবার আপনি খুঁড়ে 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 বার করুন, সারা জীবন ধরে পড়াশোনা করুন, খুঁড়তে থাকুন। এটা হলো আমাদের মূল বিষয়। আজকে আমি আপনাদের কিছুই বললাম না। আগামী 3টে বা 4টে যে ক্লাস হবে, খুব প্রাথমিক পর্যায়ের কথাবার্তাই হবে, তারপরে আমরা কন্টেন্টে যাব। আজকে আমি যা বলার বললাম, এবার আপনাদের কিছু বলার থাকলে বলুন। আচ্ছা, এই যে জ্যোতিষা অ্যাপ আপনি বললেন, ওটা যখন ডাউনলোড করছি ওর ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান আসছে। না আসবে কেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করুন, একটু ঘাটাঘাটি করুন। না, ল্যাঙ্গুয়েজ সিলেকশনের জায়গায় আসছে না, ওটা পুরো সাউথ ইন্ডিয়ানই লেখা আসছে। জ্যোতিষা আসছে ফার্স্ট অফ অল, মানে JYOTHISHA। ওটার লিংক আপনি পাঠিয়ে দিন না অ্যাপ স্টোরে। হ্যাঁ, ক্লাসটা শেখো, শেষ হোক, আমি দিয়ে দিচ্ছি আপনাদের, সব দেবো, ঠিক আছে? তো
এই হলো ব্যাপার। স্যার, একটা ব্যাপারটা হচ্ছে কোশ্চেন এই। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। বলুন। বলছি স্যার যে আমরা যে ইস্টার্ন চার্টটা যেটা দেখলাম আর কি, বা যেটা আমরা জানি আর কি, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, এমনি করে আমরা যেটা ঘুরছি, মেষটা যেটা মাথার উপরেই পাচ্ছি। এই যেটা আমরা সাউথ ইন্ডিয়ান চার্ট যেটা আমরা দেখলাম স্যার, যেটা দেখালেন স্যার, এই সাউথ ইন্ডিয়ান চার্টে মেষটা কোন জায়গাটায় শুরু হচ্ছে একটু কাইন্ডলি দেখিয়ে দিলে তাহলে বলে ভালো দেবো, হয় সব সাউথ ইন্ডিয়ান চার্ট বোঝানোর সময় বলে দেবো আমি, সব বলে দেবো, পরপর স্টেপ বাই স্টেপ বলে দেবো। আমি সাউথ ইন্ডিয়ান চার্ট কিভাবে দেখতে হয় বলবো, কোথা থেকে শুরু করতে হয় বলবো, নর্থ ইন্ডিয়ান চার্ট কতটা কিভাবে লাগছে দেখতে হয়, কোথা থেকে বলতে হয়, সব বলে দেবো আপনাদের। আরেকটা জিনিস স্যার, আরেকটা আমার একটা কোশ্চেন আর কি, এই কোশ্চেনটার উত্তর আমি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে অনেক সময় দিতে পারি না, যেটার জায়গায় আমি একটু আটকে যাই স্যার। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের জন্মের সময়ের সঙ্গে যেমন চার্ট, ন্যাটাল চার্ট আলাদা হয় না, কিন্তু স্যার যদি কোনো সময় যমজ বাচ্চা হয় আর কি, যমজ একটা ছেলে একটা মেয়ে হলো বা দুটো ছেলে হলো, যাই হোক, এক্ষেত্রে স্যার তাদের টাইমিং খুব একটা ডিফারেন্স হেরফের হয় না, হয়তো 1 মিনিট হেরফের হয় জন্মের, যমজের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কোন প্রেডিকশনে এগোতে হবে স্যার? কিন্তু কেপি একজনের লাইফ অ্যাস্ট্রোলজির যে স্টাইলের সৃষ্টি, সঙ্গে আরেকজনের, কেপি অ্যাস্ট্রোলজির যে সৃষ্টি হয়েছিল এই যমজ প্রেডিকশনটাকে ফ্রুক্টিফাই করার জন্য, যে সত্যি তো যমজ তো একই। আপনি যদি কারো বার্থ চার্ট বানান, যদি যমজ ছেলেদের 2 মিনিট 5 মিনিটের ডিফারেন্স হয়, তাহলে দুজনেরই তো বেদিক চার্ট একই রকম হয়, কোনো হেরফের হয়ই না, খুব কোনোই হেরফের হয় না সাধারণত। হ্যাঁ স্যার, দুজনের D1 চার্ট তো একই রকম দেখতে হয়, তাহলে কি দুজনের প্রেডিকশন এক হবে? এবং সেখান থেকেই কিন্তু কেপি অ্যাস্ট্রোলজির সৃষ্টি হয়েছিল। কেপি অ্যাস্ট্রোলজির মানে মূল ভিত্তি হচ্ছে যে যমজ বাচ্চার প্রেডিকশন করতে গিয়েই এই কেপি প্রশ্নটা মাথায় এসেছিল। আপনার যে কথাটা বললেন, আজ থেকে 100 বছর আগে যে গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার যারা এই যমজ প্রশ্নটা নিয়েই তাদের প্রশ্ন উঠেছিল যে সত্যিই তো যে যমজ বাচ্চা হলে তো প্রেডিকশন একদম দুজন দুরকমের হয়, তার উপর বেস করেই কিন্তু তারা এই নক্ষত্র জ্যোতিষের রিসার্চ শুরু করেছিল। এবং যেটা আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে শিখতে যাচ্ছি তার কারণই হচ্ছে যমজ বাচ্চা নিয়েই প্রশ্নটা এসেছিল। তাই আপনার প্রশ্নের উত্তর এই কোর্স, ঠিক আছে? এই কোর্সটাই আপনার প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমার একটু প্রশ্ন ছিল। বলুন। বলছি স্যার, এই যে চার্ট গুলো বা 3 রকমের চার্টের মধ্যে আমি তো এগুলো করেছি, তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান যে চার্টটা, এই যে বক্স টাইপের, এখানে স্যার রাশির সিকোয়েন্সটা ক্লক ওয়াইজ আর অন্যান্য গুলোর এন্টি ক্লক ওয়াইজ, এই জায়গাটা একটু যেন ঘাবড়াবেন না, ঠিক আমি আগে আপনাদেরকে শুধু ঘাবড়াবেন না, আমি শুধু শেখাবো না, আমি প্র্যাকটিসও করিয়ে দেবো। না। আমি স্যার লজিকটা জানতে চাইছি যে প্ল্যানেট গুলো তো সেই এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে, হয়তো এই হিসাবে রাশি চক্রটাকে ওইভাবে সিকোয়েন্সে সাজানো আছে অন্যান্য দুটো চকের ক্ষেত্রে, কিন্তু সাউথ ইন্ডিয়ান এইটা ক্লক ওয়াইজ সাজানো আছে। এইটা আমার কাছে যেন ব্যাপারটা খটমট আমি করে, ক্লিয়ার হতে পারি। প্রথম খটমট হ্যাঁ, করবে, একবার না দুবার প্র্যাকটিস খটমট তো করলেই সব ঠিক করবে, হয়ে যাবে। কিন্তু খটমট করবে, কিন্তু কিন্তু প্র্যাকটিস ওনারা করলে এটা সব ঠিক হয়ে যাবে। সাজালেন কেন? আমি বলছি না, ওনারা স্যার এটা সাজালেন কেন আমি সেটাই বলছি। আমি হচ্ছে অ্যাস্ট্রোলজার, এটা সাজালেন কেন? ওনারা তো অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারতেন অন্যগুলোর মতো, এটা যেন না, ব্যাপারটা সেটাই আমি উল্টো রোটেশনের ব্যাপার। সেই হুম? বিষয়টায় আমি ঢুকবো না। সেই বিষয়টা ঢুকতে গেলে হয়তো আরো একটা ক্লাস লেগে যাবে। আচ্ছা আমি একটা ক্লাস নষ্ট করতে নারাজ। তবে আচ্ছা, আমার মনে হয় না না ওটাতে না, সেটা ওটা চাই খুব না। চাপের কিছু নয়। হ্যাঁ, খুব বিষয়টা খুব সহজ, ডোন্ট ওয়ারি। আর বিশ্বজিৎ বাবু কি বলবেন? হাত তুলেছেন আচ্ছা স্যার, বিশ্বজিৎ দেবরা। আরেকটা প্রশ্নের উত্তর আচ্ছা, নিয়ে হ্যাঁ, বলে দিন, আরেকটা প্রশ্ন বলুন। বলছি। স্যার, এই যে আমি তো বেসিকটা জানি, তো এখানে বলছি স্যার, কিছু কোশ্চেনের উত্তর সব জায়গায় পাই না, আপনার কাছে ক্লাসটা করে খুবই সুন্দর লাগছে। তো ব্যাপার হচ্ছে, এই যে ধরুন আমাদের আহ, 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 দুটো করে রাশির অধিপতি, একটা করে প্ল্যানেট রবিচন্দ্র ছাড়া, তো এখানে স্যার ধরুন তত্ত্বগতভাবে ধরুন মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দুটোরই অধিপতি মঙ্গল। এবার মেষ রাশির অধিপতি মঙ্গল আর বৃশ্চিক রাশি একটা জল রাশি, ওটা একটা অগ্নি রাশি, এটা একটা জলদত্তের রাশি। তাহলে একই মালিক দুটো তত্ত্ব
মানে করছে, সিগনিফাই করছে, এটার কি লজিক থাকতে পারে? দেখুন, আপনি যদি লজিকে ঢুকতে যান না, তাহলে কারণ হুম প্রাচীন যে সৃষ্টি হয়েছে, তারা কিন্তু একটা কোনো হুম স্পেসিফিক হুম, লজিকের উপর এটা বানায়নি যে মঙ্গল আচ্ছা ফায়ারি বলে মেসের মালিক আচ্ছা করবে, বৃশ্চিক জল বলে কেন মঙ্গল, এইভাবে কিন্তু হয়নি। এর পিছনে আরো অনেক কারণ আছে, অনেকগুলো বিষয় আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা শুধু তো আচ্ছা, তত্ত্ব নিয়ে কাজ নয়, তত্ত্ব ছাড়াও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের বর্ণ আছে, তাদের কোয়ালিটি আছে, আচ্ছা সবকিছু নিয়ে না। দেখেন, আচ্ছা আচ্ছা, যেমন বৃশ্চিক রাশি, আপনি জানবেন বৃশ্চিক হুম রাশি হচ্ছে ওয়ারিয়ার, যোদ্ধা। হুম, বৃশ্চিক রাশি রিভেঞ্জ, একদম আচ্ছা রিভেঞ্জ। আচ্ছা আচ্ছা, মঙ্গল হলো হ্যাঁ মঙ্গল হলো প্রোঅ্যাক্টিভ, আর বৃশ্চিক হলো হ্যাঁ ডিফেন্সিভ। হ্যাঁ হ্যাঁ এরিস হলো প্রোঅ্যাক্টিভ, মানে সামনে গিয়ে মারবে। হ্যাঁ বৃশ্চিক হলো হ্যাঁ হ্যাঁ ডিফেন্সিভ, আগে মারবে না। কিন্তু আমাকে যদি হ্যাঁ মেরেছো, হ্যাঁ, তাহলে কিন্তু আমি তোমার পিঠটা ফাটিয়ে দেবো। আর মঙ্গল হচ্ছে আমি আগেই মেরে দেবো, এই মেষ হচ্ছে আমি আগে গিয়ে মেরে দেবো। কিন্তু দুজনেরই গল্প মারা। মেষ দুজনের আগে মোটোটা গিয়ে মেরে একই, দেবে, মোটোটা একই, মেষ মোটোটা আগে গিয়ে একই, আচ্ছা মারবে, আচ্ছা আর আচ্ছা, বৃশ্চিক হলো আমি আগে মারলে মারবে, তবে মারবো। তাহলে আচ্ছা আচ্ছা মারামারির আচ্ছা, কারবারটা মঙ্গলের না, এখানে তো বুধ চলবে না। আ- ব্যাপারটা বোঝা গেল তো? আচ্ছা, সে জলই হোক, হ্যাঁ হ্যাঁ ওই স্যার, জন্য বৃশ্চিক হচ্ছে ঠান্ডা, প্রথমে ঠান্ডা। বৃষ্টি বিছে আচ্ছা কি, বিছে কি যখন ক্যাকড়া বিছে আচ্ছা, যায়, আপনি ক্যাকড়া হ্যাঁ বিছে হ্যাঁ কারো ক্ষতি করে না, কারোর সঙ্গে শত্রুতা করে না। কিন্তু আপনি যদি হ্যাঁ একবার হ্যাঁ হ্যাঁ, কাঠি নিয়ে ক্যাকড়া গিচে একবার দেন না, তখন সে এতটা হুম রিভেঞ্জ, সে তখন আপনাদের হুল না ফোটানো পর্যন্ত সেই রাগে করবে। হুম হুম আর মেষের যে গল্প, মেষ যদি রেগে যায় খানিকক্ষণের জন্য হুম হুম রাখবে, বাস গল্প শেষ। হুম হুম, আর বৃশ্চিক প্রথমে রাখবে না, কিন্তু বৃশ্চিক যদি একবার রেগে যায় জন্ম জন্মান্তর রাগ ধরে রাখে, এত রিভেঞ্জ। দেখ, এগুলো তো এসব তত্ত্বে গিয়ে লাভ নেই, এই না তত্ত্ব না তো না পরীক্ষা না হয় না না। না তবে না আমি স্যার, পরের আপনি দিন জাস্ট, আপনাদেরকে রাশির কারো কথাতে যে গল্প বলবো, তাতে এইসব গল্প অনেকটাই বলে যাব। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? না 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 না, আপনি অনেকটাই স্যার সমৃদ্ধ করে দিলেন না না, আমি কনফিউশনটা। কিছু আজকে কিচ্ছু বলিনি, এই গল্প না না, আপনি কোর্সে এখনো টাচিং যেটা আজকে যেটা কিছুই দিলেন বলিনি। এটা যথেষ্ট, টাচিংটাও যথেষ্ট, তো তো আস্তে আস্তে ঠিক আছে বলবো, স্যার। অনেক কিছু বলবো। ঠিক আছে, বিশ্বজিৎ বাবু বলুন, হাত তুলে আছেন। স্যার গুড ইভিনিং স্যার। আমি গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আসাম থেকে বিলং করি, অরুণাচলের আমার বাড়ি। ঠিক বাহ, আছে, কিছু কিছু ওয়ার্ডিংস আমার হয়তো যদি আপনাকে দুবার জিজ্ঞেস করি কিছু মনে করবেন না, উইথ ডিউ একদম কিছু পারমিশন। মনে করবো না, কিচ্ছু মনে করবো না, ঠিক চাপ আছে, নেই। তো এখানে তো বাংলাটা আমার যদিও মাতৃভাষা, বাট মানে পড়াশোনা তো যাই হোক। আমি স্যার বুঝতে এখানে একটা পেরেছি। কোশ্চেন আমি করছি, আমার তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এখানে অনেক বড় বড় লোকরা বসে আছেন, যাই হোক। স্যার এখানে একটা আপনি লিখেছেন মার্স ইজ এনিমি টু মার্কিউরি, আবার এরপর আবার লেখা আছে মার্কিউরি সম, লাইক নিউট্রাল টু মার্স। এই জায়গাটা বুঝিনি স্যার। এটা আপনাকে না মনে রাখতে হবে। আচ্ছা, কেন মনে রাখতে হবে, কেন মনে রাখতে হবে? কারণ সবকিছুর যদি লজিক ডেসক্রিপশন করতে যাই, তাহলে মুশকিল আছে। এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন, তবু আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি আর আমি দুটো লোক, আপনি একটা লোক, আমি একটা লোক। আমি মনে মনে আপনাকে শত্রু ভাবি, আপনি মনে মনে আমাকে শত্রু ভাবেন না। আমার পরিপ্রেক্ষিতে আপনি আমার শত্রু, আপনার পরিপ্রেক্ষিতে কি আমি আপনার শত্রু? আমার কথাটা বুঝতে পারলেন তো? স্যার বুঝেছি। এই কনসেপ্টটাই ওখানে লাগে, যে ওই যে দেখছেন কোথাও কোথাও দেখবেন কোন গ্রহের আরেকটা গ্রহ শত্রু। যেমন ধরুন কোথাও বলছে, ও কোথাও না, ওখানে বলা আছে মার্কিউরির শত্রু হচ্ছে চন্দ্রমা, আর চন্দ্রের বন্ধু হচ্ছে মার্কিউরি। ভালো করে দেখবেন, ওখানে টেবিলে আছে, কনফিউজ হবেন না। তার কারণ হলো বুধ চন্দ্রমাকে শত্রু মনে করে, চন্দ্রমা বুধকে তার বন্ধু মনে করে। এর কারণ কি জানেন? চন্দ্রমা হচ্ছে মা, আর বুধ হচ্ছে বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। যে বাড়িতে ঠাকুমা দাদু আছে, একদম আদরের দুলাল, তাকে মারার একটাই লোক হচ্ছে মা। মা ছেলেকে খুব পেটে ধরে, সেই জন্য ছেলে মনে মনে ভাবে আমার একমাত্র শত্রু মা। আর মা জানে গোটা বাড়ির মধ্যে আমার একমাত্র আপন হচ্ছে আমার ছেলে আর স্বামী। তো চন্দ্রমা তার বন্ধু হচ্ছে সূর্য এবং বুধ, মানে স্বামী এবং সন্তান। হোয়ারাস সূর্য সে স্বামী এবং চন্দ্রমা স্ত্রী, সে তার স্বামী স্ত্রী তারা বন্ধু। কিন্তু বুধ সে বেয়ারা বাচ্চা,
সে নিজের মাকেই শত্রু মনে করে। ব্যাপারটা বুঝতে পারলেন তো? লজিকটা ক্লিয়ার হলো? ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। অর্থাৎ যখন ওই টেবিলে দেখছেন যে কোনো একটা গ্রহকে শত্রু বলছে, আবার সে আবার ওকে বন্ধু বলছে, অর্থাৎ ওর সাপেক্ষে ও ওর বন্ধু। মানে আপনি আর আমি আপনাকে শত্রু মনে করি, অথচ আপনি আমায় বন্ধু মনে করেন, তাহলে ব্যাপারটা উল্টো হচ্ছে। যে যার সাপেক্ষে সে তার চিন্তাধারা, তো যে যার সে তার। আচ্ছা বলুন মন্ত্ররাজ বাবু, বলুন। স্যার আমি প্রথমে আপনাকে প্রণাম জানাই, মানে আপনার এত সুন্দর শিক্ষকতা পারদর্শিতা আমি আপনার কথা বুঝতে বা পারছি না, এত শোনা যাচ্ছে? কথাটা একটু হ্যালো, আবছা হয়ে যাচ্ছে। বলুন বলুন বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন এবার। বলছি স্যার আপনি এত সুন্দর প্রাঞ্জল ভাষায় এই যে জ্যোতিষটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তো নতুন বা এই সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই, তো আপনার কনফিডেন্স থেকে আমার মনে হচ্ছে আমি আজকের দিনে অর্ধেক শিখে গেছি। জানি না কতটা কি এগোতে পারবো সেটা পরের বিষয়, কিন্তু এইটুকু আমার আত্মবিশ্বাস আছে যে যে আপনি যেহেতু টিচারের দক্ষতা দেখে আমি ভাবছি যে আমি হয়তো শিখে যাবো খুব, কিন্তু এটা আমার ভাবাটা কতটা কি আগে উম, থেকে কিছু ভেবে লাভ নাই। আপনারা কোর্সটা হোক, চলতে থাকুক, আপনারা কোর্সের সঙ্গে চলুন, কোর্সটার সঙ্গে সঙ্গে চলুন। কোর্সটার সঙ্গে সঙ্গে চলতে পারলেই আপনি নিশ্চয়ই শিখে যাবেন। আপনি কেন, সবাই শিখে যাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেতে হবে। অবশ্যই প্রত্যেকটা বিষয়গুলোর ওপর একটু ধরে নিন আপনারা বাচ্চা ছেলে এখন, এইচ অ্যান্ড এভরিবডি ধরে নিন আপনারা বাচ্চা, এখন ছোট বাচ্চা। ছোট বাচ্চারা যখন যেমন পড়াশোনা করে, এই কোর্সটাতেও যেহেতু এটা একটা বিষয়, তো এবং সহজ বিষয় নয়, কঠিন বিষয়, যেহেতু একটা বিষয়, তাই এই বিষয়টা অধ্যয়ন করতে গেলে, এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে। তো সবাইকেই একটু পড়াশোনা করতে হবে কোর্স চলাকালীন। আর নাহলে সেই বামুন গেল ঘর আর লাঙল তুলে ধর, ক্লাস হয়ে গেল, ব্যাস গল্প শেষ, তা করলে হবে না। আবার পরের দিন ক্লাসে এসে এরকম নয় যে আপনারা আমার এই 24টা 25টা বা যতগুলো যা ক্লাস হবে, এই ক্লাসে এলেই শিখে যাবেন, তা নয়। কিন্তু আপনাদের রীতিমতো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেখতে হবে, অন্তত পক্ষে রেকর্ডিং গুলো। আজকের ক্লাসটা নয়, আজকের ক্লাসে তো কিছু বলিনি, এবং পরবর্তী যখন বিষয়টাই যখন ডিপে চলে যাবো আস্তে আস্তে, এবং একটা জায়গায় যাব, আপনাদের বলে দিচ্ছি আমি, একটা জায়গায় যাব আফটার এ সার্টেন পিরিয়ড, আমরা যে জায়গায় পৌঁছাবো, একটা ক্লাসকে 4বার 5বার রেকর্ডিং দেখতে হবে। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? স্যার এখানে স্যার যে বিষয়টা আমি এক মিনিট দাঁড়ান। হুম। স্যার আমি এখানে যে দাদা ভাই প্রশ্ন করেছিল মার্কারি আর ওই যে ভেনাস, ভেনাস না মার্কারি আর মনে হয় বুধ আর ওটা চন্দ্র, মুন যা বিষয়টা বলছিল এও শত্রু ও শত্রু ভাবে দেখে না। এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলি কতটা ঠিক ঠিক ধরুন ওই গুরুচক্রে বৃহস্পতির পত্নী তারা তারার সাথে চন্দ্রের অবৈধ সম্পর্কের ফলে বুধের জন্ম হয়। এই কারণে হয়তো চন্দ্র বুধকে ভালো চোখে দেখে, চন্দ্রকে খারাপ চোখে দেখে। এটা কি একটু কারণ হতে পারে? হ্যাঁ, হতেই পারে, মেবি অনেক ম্যাথোলজি আছে, অনেক অনেক বিষয় আছে, হতেই পারে, হতেই পারে, কোনো বিষয় নেই। ঠিক আছে, আচ্ছা আর কেউ কিছু বলবেন, বলুন। স্যার এই পিডিএফ গুলো একটু শেয়ার করে দেবেন কাইন্ডলি। আজকেই দিয়ে দিচ্ছি, একটু পরেই দিয়ে দিচ্ছি, পিডিএফ রেকর্ডিং সব দিয়ে দিচ্ছি। আর কেউ কিছু বলবেন? আচ্ছা স্যার, বলছিলাম কি যে যদি কেপির ওপর কিছু বই টই পড়তে চাই, দু একটা নাম বলবেন কি? এখন এখন কোর্সটা করুন না, আচ্ছা আমি আচ্ছা, ঠিক আপনাদেরকে আছে। 6 রিডার দেবো বলেছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি স্যার যা ওয়ান লাস্ট কোশ্চেন। যা ভারী জিনিস দেবো না, এ হজম করতে 2টা বছর লাগবে, ডোন্ট ওয়ারি। আর কি বলুন? স্যার আপনি একটা জায়গায় বলেছেন কি শুক্র খারাপ হলে দই খেতে না, এক্সাম্পল দিয়েছেন, ইলাস্ট্রেশন, বরঞ্চ বর্জন করতে হয়। ইফ ইট ইজ রিভার্স, কারো ধরুন শুক্র ভালো, তাহলে কি সে দই খেলে ভালো হবে স্যার, আরো ভালো হবে? দেখুন, বিষয়টা হলো, আমি ওটা একটা এক্সাম্পল দিয়েছি, আমি এই তত্ত্বে যাচ্ছি না, কারণ আমি মানে আজকে এবিসিডি পড়তে বসে এখন যদি আমি অক্সিলারি ক্লজ করতে শুরু করি, ঝামেলা হয়ে যাবে, তাতে অনেকে হজম করতে পারবে না, তাই আমি যেতে নারাজ। আমি শুধুমাত্র বোঝানোর ছলে, গল্পের ছলে গল্পটা বলেছি, আমি এটা কন্টেন্ট নয়, আপনাদেরকে বলে রাখি। তাই এটা রিলেভেন্ট কোশ্চেন হলো না। তবু আপনি যখন জিজ্ঞেস করলেন বলছি। বিষয়টা হলো, আমার পক্ষে যা উপাধিও আমার পক্ষে যা ভালো, আমার পক্ষে যা উপাদেয় আমার পক্ষে যা ভালো, যা আমার মঙ্গল দেয়, আমি যদি তা গ্রহণ করি,
আমি যদি তা নিই বা আরো বেশি গ্রহণ করি, আমার ক্ষতি করবে না। আর যা আমার পক্ষে অমঙ্গলদায়ী, আমি যদি তাকে বর্জন করি, তাই আমার পক্ষে ভালো। তো আপনি যেটা বললেন, যদি রিভার্স, মানে যদি আপনি এমনি সাধারণ সেন্সে বলেন, আপনি কথাটা ঠিকই বলেছেন। যদি সাধারণভাবে বলেন, আপনি কথাটা ঠিকই বলেছেন। তবে সব জিনিস, একটা জিনিস জেনে রাখতে হয়, কোনো কিছুই আবার অধিক ভালো নয়, কোনো কিছু আবার অধিক ভালো নয়। এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার শুক্র ভালো বলে শুক্র রিলেটেড সবকিছুই আমি প্রচন্ড ভাবে নিতে থাকবো কেন? একটা জিনিস বলে রাখছি, ঈশ্বর আমাদের জন্য সবকিছু, ঈশ্বর আমাদের জন্য সবকিছু এই জীবনে কতটা পাবো মেপে দিয়েছেন। আমার জন্য ঈশ্বর যদি সারা জীবনে 5,000 রসগোল্লা মেপে রেখেছে, তো আমি সারা জীবনে 5,000 রসগোল্লাই খেতে পাবো। এবার আমি যদি জীবনের শুরুতে প্রথম 20 বছরে বা 30 বছরে যদি 5,000 খেয়ে ফেলি, তারপরেই কিন্তু সুগার নামক ব্যাধি আসবে, আমার রসগোল্লা খাওয়ার প্রতিবন্ধকতা দেবে। আমি জাস্ট এটা স্টোরি বললাম, আপনারা মানে কন্টেন্টে ঢুকবেন না, বোঝানোর জন্য গল্পটা বললাম। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? Destined, we are destined here. Yes, I understood, sir. ক্লিয়ার? Clear. ঠিক আছে, দেখুন লজিকটা ঠিক রাখতে হবে। আমি অ্যাস্ট্রোলজি করি, আমি যাই করি, সবকিছুর পিছনে একটা লজিক আছে, কার্যকারণ আছে। তো ইরেভেলেন্ট মানে যেটা মানে ইললজিক্যাল, মানে সমস্ত সাবজেক্টকেই বহু মানুষ প্রয়োজনের স্বার্থে লজিকের বাইরে নিয়ে চলে গেছে। আমরা লজিকের বাইরে যাব না, অন্তত এই কোর্সে করবো না। এবার পরবর্তী পর্যায়ে প্রয়োজনের খাতিরে আপনারা কে কি করবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু আমি এই কোর্সে, যদি আমি আমার জীবনে লজিকের বাইরে যাই না, আর লজিকের মধ্যে থাকলে না, জীবনে অনেক কিছু ভালো থাকে, অনেক কঠিনতা এমনি এমনি ওভারকাম হয়ে যায় লজিকের বাইরে চলে গেলে। কারণ আমরা নিজেদের জন্যই নিজেদের ফাঁদ তৈরি করে ফেলি, আবার সেই ফাঁদে নিজেরাই পড়ে জড়িয়ে যাই। ওই জন্য কমপ্লেক্সে কেউ যাব না। সবটাকে খুব লাইফের কোনো দিনই সব জিনিসকে খুব ইজিলি, খুব গ্ল্যাডলি, খুব সহজভাবে নিতে হয়। এটা জীবনের নিয়ম। জীবনে যখনই আমরা জটিলতা তৈরি করি, নিজেরাই করি, সেই প্যাঁচে নিজেরাই পড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আমাদের আবার বুধবার দেখা হবে। নমস্কার। স্যার একটা Right, sir. আর একটা প্রশ্ন বুধবার না বৃহস্পতিবার স্যার? ও সরি, বৃহস্পতিবার, মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ বলুন। স্যার, ওই যে আমার ধরুন একটা 1 মিনিট লাগবে। ওই আমাদের যখন লগ্ন দেখি, লগ্ন ধরুন কারোর জন্ম হয়েছে 11টা থেকে 12টা, কিন্তু অ্যাকুরেট টাইমটা জানে না, কত ঘন্টা কত মিনিট টাইম দিল, ওই 11টা থেকে 12টার ভিতরে। ওই সময় আমার কোনটা অ্যাকুরেট লগ্ন সেটা কি এইসব বের করা প্রশ্নগুলো যাবে? হাতে রাখেন, এখন ইরেলেভেন্ট। হ্যাঁ, এগুলো তো পরেকার ব্যাপার, এগুলো ডিটিআর করতে আপনি জানেন আপনারা যে যদি এগুলো এখন ন্যারেশন ভয়েস চেঞ্জ শুরু করে দেন, মুশকিল হয়ে যাবে, আপনারা নিজেরাই ফেঁসে যাবেন। আমি সব হ্যাঁ, বলবো। উনি অবান্তর সব প্রশ্ন করছেন। না, এটা এইসব কেউ কাউকে কিছু বলবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখন এবিসিডি হচ্ছে, এবিসিডি, তারপরে আমি গ্রামার শেখাবো, ধীরে ধীরে যাবো। আমি আপনাদের যা মনে প্রশ্ন আছে, এই কোর্সটা খুব কম্প্যাক্ট কোর্স, এটা 122-23 নম্বর ব্যাচ, আর আমি অন্তত 2,500 থেকে 3,000 মানুষকে এই সেম কন্টেন্ট শিখিয়ে গেছি। তাই আমার কাছে যত রকমের প্রশ্ন এসেছে এর আগে, সব প্রশ্নের উত্তর আমি নিজেই বলতে যাবো, ডোন্ট ওয়ারি। এবং এই কোর্সের কন্টেন্টও তাই বার্থ রেকটিফিকেশনে আছে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আজকে শুভরাত্রি। আরেকটা লাস্টে একটা কথা